আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। সবার আগে একটু আপনাদের ইন্ট্রোডাকশনটা আবার একটু করে দিই। সেটা হলো যে আমাদের অসংখ্য ভক্ত যারা আছেন তারা তো আছেনই আলহামদুলিল্লাহ, আর যারা আমার চ্যানেলে তো প্রতিদিন নতুন মানুষ আসেন, ভাই বোন আসেন, ব্যবসায়ীরা আসেন দেশের থেকে এবং বিদেশ থেকে। তো সবার জন্য বলে দিই, সেটা হলো যে সবার আগে কন্ট্যাক্ট। নর্মালি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাড্রেসের থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকে। তারপরেও আমার থেকে আমি আপনাদের যেহেতু এখন কমিউনিকেশনে বাংলাদেশে গত 10 দিনে অনেক পিছায় গেছে, আপনারা নিউজের থেকে শুরু করে সব কিছু দেখেছেন খুব বাজে একটা দুর্যোগের কারণে। তো আমরা সবাই চাই সবার জন্য মাগফিরাত, যারা মারা গেছে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি এবং শুভকামনা করছি যেন তারা ভালো থাকে যে যেখানেই থাকুক। এবং আমরা চাই সবার জন্য দোয়া করতে এবং সবাই যেন মিলেমিশে বাংলাদেশি শব্দটাকে ব্যবহার করে যেন ভালো থাকে। কী কারণে? কারণ দেশের একটা সমস্যা মনেই এমনিতে মানুষ যুদ্ধ করতেছে, যুগ চলে আসছে অনেক কঠিন যুগ বেঁচে থাকার জন্য। যে আজকে পর্যন্ত বেঁচে আছি এটাই অনেক। পানি খেয়ে আছি নাকি কী খেয়ে আছি সেটা দেখার বিষয় না, আজকে পর্যন্ত বেঁচে আছি, অত সুস্থভাবে পৃথিবীতে বেঁচে আছি এটাই পৃথিবীতে অনেক। সবাইকে মিলেমিশে একসাথে আছি এটাই পৃথিবীতে অনেক। তো সেখানে আপনারা যদি কোনো ভেদাভেদ কোনো কিছু থাকে সেগুলো আলোচনা করে অথবা যে কোনোভাবে গভর্নমেন্ট যে প্রসেস আছে সে প্রসেস অনুযায়ী সৌহার্দ্যপূর্ণভাবে, ভ্রাতৃত্বপূর্ণভাবে, ধর্মীয় রীতি অনুযায়ী, আপনারা রাষ্ট্রীয় নীতি অনুযায়ী সবাই এটাকে দেখবেন। সরকার পক্ষ বলেন, জনগণ বলেন, যে যেখানেই বলেন, কারণ যখন খারাপ থাকেন তখন সবাইকে নিয়ে খারাপ থাকেন। যখন ধ্বংস নেমে আসে তখন চারপাশ মিলে ধ্বংস নেমে আসে। তো আমরা সবার কাছে সবিনয় অনুরোধ করব যেন দিন শেষে একটা কথা বলতে পারি যে আমরা বাংলাদেশি এবং আমরা মানুষ। এই জিনিসটা আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে। তো এই জিনিসটা উঠে গেলেই সমস্যা। তো আসেন আমি আপনাদের একটু রিপিট করে বলে দিই যে কমিউনিকেশনে যেহেতু বাংলাদেশে বর্তমানে গত 10 দিন ধরে বিশাল রকমের প্রবলেম। অনেকে আছেন আপনার ভিপিএন সফটওয়্যার ইউজ করেছেন, বাট আপনারা জানেন না ভিপিএন সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, এগুলা সব ভিপিএন ক্যাটাগরিরই। আর যখন ভিপিএন ইউজ করা হয় আর একটা রাষ্ট্র যখন অনলাইনে তল্লাশি চালাতে থাকে অথবা ডিবি অথবা তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন রকমের তল্লাশি অথবা আপনার বিভিন্ন সোর্স খোঁজার চেষ্টা করে কোনো ক্রাইম, কোনো অপরাধের, তখন আপনারা যদি ভিপিএন সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন করেন তখন সেটা রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রের আইটির যে রুলস আছে সেই রুলসের বাইরে চলে যায়। এটা রুলসের বাইরে চলে যায়। তো অনেকে আছেন অ্যাডিক্টেড, যেমন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। হ্যাঁ, বাচ্চাদের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, যে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো তারা দেখা যাচ্ছে ইন্টারনেট না পাওয়া পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোন সফটওয়্যার দিয়ে ইন্টারনেট চালানো যাবে, কি করা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি গার্ডিয়ানরা নিজেরাই জানেন না তার বাচ্চারা কত রকমের ভুলভ্রান্তির মধ্যে জড়ায় যাচ্ছে। এবং আমি একটা ভিডিও আপনাদের একটু সময় পেলে করে দিব, প্রচণ্ড বাজে ভিডিও করে দিব, যে ভিডিও থেকে অন্তত বাস্তবতা শিখতে পারবেন যে আমাদের সমাজটা যাচ্ছে কোথায় এবং ভবিষ্যৎ প্রজন্মটা যাচ্ছে কোথায়। হয়তোবা ভিডিওর কন্টেন্টগুলো দেখে আপনারা চিন্তা করবেন যে জোবায়েদ ভাই এটা কোন রুচিতে এই ভিডিওটা বানাইলো, কিন্তু বাস্তবতা বোঝানোর জন্য, আমি যেহেতু একদম মানুষ, কথাবার্তা বলি, তো বাস্তবতা বোঝানোর জন্য আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে তৈরি করে দিতে হবে, যাতে আগামী 10-20 বছরে আপনার সন্তানটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় আপনি থামাইতে পারেন, যদি ইচ্ছা শক্তি থাকে। আমি বলতেছি আমার ওয়াইফ যদি এরকম যদি সচেতন না হয় তাহলে আমার বাচ্চাকে সেফ রাখতে পারবে না। কারণ এই ডিজিটাল লেখাপড়ার যুগ এসে আপনার মোবাইলটা যখন হাতের কাছে আসছে আর অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যত নষ্টামি, বদমাইশি ছোট বাচ্চাদের সামনে পড়তেছে, এটা সীমার বাইরে। হয়তোবা গার্ডিয়ান মনে করতেছে যে বাচ্চার কাছে মোবাইল দিয়ে একটু রান্নাঘরের কাজ শেষ করি, হাজব্যান্ড অথবা জামাই তো সারাদিন বাইরে, বাবা তো সারাদিন বাইরে পরিশ্রম করতেছে, সন্তান মানুষ করার কিছুটা দায়িত্ব আছে মার কাছে। বাবা যতক্ষণ বাইরে আছে ততক্ষণ মায়ের উপরে আছে। তো মা কি করতেছে, বাচ্চার কাছে মোবাইল দিয়ে ইউটিউব অথবা ফেসবুক একটা ছেড়ে দিয়ে আপনার রান্নাঘরে কাজ টাজ করে টোরে একদম মানে বিশাল
বিশাল কর্মঠ ব্যক্তির মতো এসে খাওয়া দাওয়া করে টেরে এসে দুপুরে ঘুমাইতে আসতেছে, কিন্তু সারাদিন তার রান্নাঘরে থাকার কারণে আর এই বাচ্চার কাছে মোবাইলটা দিয়ে যাওয়ার কারণে বাচ্চা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সোশ্যাল অ্যাড, তারপরে শর্টস, তারপরে হচ্ছে আপনার রিল, এগুলোর মধ্যে যে পরিমাণ নষ্টামি দেখতেছে। আরে ভাই, আমাদের যখন 7-8-এ পড়ার বয়স হয়েছিল তখনই আমাদের বাপ মারা আমাদের কন্ট্রোল করতে পাগল হয়ে যেত। দফায় দফায় স্কুলের হেডমাস্টারের থেকে শুরু করে কোথায় কত মিটিং করতো যে বাচ্চারে কিভাবে কন্ট্রোলে রাখা যায়, কারণ ওই বয়সটা খারাপ বয়স। আর তখন তো ইন্টারনেট এই যুগটুক এগুলো ছিল না। আর তখন একটা নষ্টামি অথবা নষ্ট জগতে ঢুকতে গেলেও অসংখ্য পরিশ্রম করা লাগতো। আর এখন বাচ্চার হাতে ইন্টারনেট দিয়ে দিচ্ছেন, মোবাইল দিয়ে দিচ্ছেন, বলছেন ডিজিটাল শিক্ষা। কিন্তু ডিজিটাল শিক্ষা বলেই যে আপনি ছেড়ে দিলেন, এটাতে ব্যক্তিগতভাবে আমি সরকারের প্রতি আমি বিরূপ মত প্রকাশ করতেছি। এইটা হলো যে একজন সরকার প্রধান হতে পারে শেখ হাসিনা, হতে পারে খালেদা জিয়া, হতে পারে XYZ, সে তো আর সব ডিপার্টমেন্টের হেড না। কিন্তু যাদের BCS ক্যাডার, সচিব, শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিকে আইটি ডিপার্টমেন্টে বসাইছে যে তারা আইটিটাকে পরিচালনা করতে পারবে, সেখানে এই মন্ত্রী থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে, BCS ক্যাডার থেকে শুরু করে এমন এমন আইন বানাচ্ছেন, মানে আইনেরও ধাক্কা তো আমরা দেখছি, আইনের ধাক্কা আমরা দেখছি, কত বাজেভাবে আইন অ্যাপ্লাই করা হয়। সেটা অন্তত মাহিয়া মাহির সে অডিও কল রেকর্ড থেকে আমরা শুনছি যে ডিজিটাল আইনকে কতভাবে আপনার প্রয়োগ করা যায়, অর্থাৎ অপব্যবহার করা যায়। তো কেউ যখন ঝরে পড়ে তখন এগুলো আসলে ফ্ল্যাশ হয় অথবা এগুলো তখন চোখে আসে, কিন্তু যতক্ষণ ঝরে না পড়ে ততক্ষণ ওই ডিজিটাল আইন দিয়ে কতজনে যে কত অপরাধ করে আর কত মানুষের জীবন ধ্বংস হয় সেটা নির্ণয়ের কিন্তু কোনো মানদণ্ড আমাদের নাই। আর অনলাইন সোশ্যাল মিডিয়ার নামে আমাদের দেশের মিডিয়া সাংবাদিকরা অথবা মিডিয়া জগৎটা যেভাবে নষ্টামি শুরু করে দিছে আর ফালতামি শুরু করে দিছে, এটা সীমার বাইরে। একটা রাষ্ট্রে এত দ্রুত মিডিয়াতে চেঞ্জ আসা ঠিক না, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। আর নাম্বার 3, যে প্রতিটা জিনিসে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। আপনি যদি বাচ্চাকে কন্ট্রোল করার মতো ব্যক্তিত্ব বহন না করেন তাহলে বাচ্চার জন্ম দেওয়ার মতো বাবা আপনার হওয়া উচিত না। তো আপনি যখন একটা আইটি ডিপার্টমেন্ট অথবা অনলাইন একটা জগৎকে সমাজে ছেড়ে দিলেন, তখন অবশ্যই সেখানে একটা কন্ট্রোল থাকা উচিত এবং একটা বাবা মাকে সবার আগে গাইডলাইন দেওয়া উচিত যে আপনি আপনার বাচ্চার কাছে যদি মোবাইল দেন তাহলে মোবাইলটা কোন কোন অ্যাপস অথবা কোন কোন সফটওয়্যারে রেস্ট্রিকশন করে, কিভাবে রেস্ট্রিকশন করে দিলে সেটা বাচ্চার জন্য নিরাপদ, সেটা সবার আগে জানুন। প্রয়োজনে বাচ্চার স্কুলে একটা কাউন্সেলিং অথবা কনসাল্টিং একটা ডিপার্টমেন্ট চালু হোক, যে গার্ডিয়ানরা নিয়ে মোবাইলটা নিয়ে গেলে তারা দেখায় দিবে যে ম্যাডাম আপনি এইভাবে মোবাইলটাকে আগে নিরাপদ করবেন, তারপরে বাচ্চার কাছে এই সফটওয়্যারটা অন করে দিবেন, তখন বাচ্চাকে আমরা ডিজিটাল ট্রেনিং দিব। তো সব জায়গাতে, তারপরে আপনার অনলাইনের থেকে শুরু করে সব জায়গাতে এরকম ট্রেনিংগুলো যখন থাকে তখন কিন্তু জিনিসগুলো নিরাপদ। কিন্তু আপনি একটা রাস্তাকে, যেমন পদ্মা ব্রিজের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে নিরাপত্তা আপনি এনশিওর না করে, সিকিউরিটি সিস্টেম, স্পিড কন্ট্রোল সিস্টেম এগুলো এনশিওর না করে দুপদাপ পদ্মা ব্রিজ ছেড়ে দিয়ে মানুষ মার্ডার করে ফেললেন। আপনি করেন নাই, মানুষ মার্ডার হওয়ার জন্য ব্যবস্থা করে ফেললেন, মানুষ মার্ডার হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো, এরপর আবার মোটরসাইকেল চালানো বন্ধ করে রাখলেন 6 মাস। তো এই যে মিসম্যানেজমেন্টগুলা, এগুলো খুব বাজে জিনিস একটা রাষ্ট্রের এবং জনভোগান্তির জন্য, রাষ্ট্রের ব্যক্তিত্বের জন্য, একটা পরবর্তী জেনারেশনের জন্য। এই যে বাজে যে আইনগুলো প্রণয়ন করা অথবা এই যে নথিগুলো অথবা গেজেটগুলো প্রকাশ করা হয়, এগুলো সরকারি অদক্ষতা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতার কারণে একটা রাষ্ট্র অনেক পিছায় যায় এবং সরকারেরও অসংখ্য দুর্নাম তৈরি হয়। তা আমার যেটা বুঝি সেটা হলো যে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে একটা রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো খুব গুরুত্বপূর্ণ। এখন ওই নিয়োগগুলো যদি যোগ্য না হয় তাহলে সেখান থেকে এই যোগ্য বিষয়গুলো আর আসবে না।
তো অবশ্যই প্রতিটা রাষ্ট্রের উচিত যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসায়, তাদের থেকে জাতির উন্নতি হয়। তারপরে গণতান্ত্রিক রাষ্ট্র হলে দলের সুনাম অর্জন হয় এবং রক্ষা হয়, নেতা নেত্রীর মান উন্নত হয়। কারণ একটা রাষ্ট্রের প্রতিটা ডিপার্টমেন্ট যখন উন্নত হবে তখন ওই নেতা এবং নেত্রীর নাম কিন্তু সারা পৃথিবীতে ইতিহাসের কাগজে লেখা থাকে যে এরকম একটা নেতা আসছিল যে এই রাষ্ট্রটাকে একদম টপ লেভেলে নিয়ে গেছে এত অল্প সময়ের মধ্যে। এবং একটা নেতা হলে অথবা নেত্রী হলে অথবা একটা প্রধানমন্ত্রী অথবা একটা রাষ্ট্রপতি হলে তার কিন্তু ভাতের অভাব থাকে না, পোশাকের অভাব থাকে না, সিকিউরিটির অভাব থাকে না, ওষুধের অভাব থাকে না, শিক্ষা ব্যবস্থার অভাব থাকে না, আশ্রয়ের অভাব থাকে না। তো কোনো কিছুর যখন অভাব থাকে না তখন একটাই অভাব থাকে, সেটা হচ্ছে সম্মান এবং পৃথিবীর ইতিহাসে নাম লেখানোর অভাব। তো এই অভাবটা পূরণ করার জন্যই কিন্তু একজন মানুষ এরকম পজিশনে যায়। কিন্তু ওই পজিশনে যেয়ে যদি ওইটাকে কন্ট্রোল করার মতো ইন্টেলেকচুয়ালিটি যদি বহন না করে তাহলে হচ্ছে প্রবলেম। এবং আত্মীয়করণ থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতিকে যদি প্রশ্রয় দেয় তাহলে ওই রাষ্ট্রটা এবং ওই দলটা এবং ওই নেতা নেত্রী কিন্তু ঝরে পড়ে যায়। তা আমাদের বাংলাদেশে যে ডিজিটাল যে বাচ্চাদের লেখাপড়ার যে সিস্টেমটা চালু করা হয়েছে এবং যে প্রচণ্ড ইনসিকিউর, ওই যে পদ্মা ব্রিজের পরে অ্যাক্সিডেন্ট করার মতো ইনসিকিউর একটা পলিসিতে আমাদের যে অনলাইন জগৎটা চলছে, এইটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড প্রচণ্ড বিচ্ছিরিভাবে দেখি। যে নিউ জেনারেশান 8-10টা বছর পরে এখনই অলরেডি কন্ট্রোলের বাইরে, সরকারি অথবা রাষ্ট্রীয় অথবা ধর্মীয় অনেক এবং পরিবারের সমাজের অসংখ্য আদর্শ থেকে বাইরে এখনই। আর এখন থেকে 10টা বছর পরে কি হবে সেটা চিন্তা করলে আপনার শরীরে পশম কিন্তু শিহরে উঠবে। আর এই জেনারেশনটা জন্মই দিচ্ছে শুধুমাত্র এই অনিয়ন্ত্রিত আইটি ব্যবস্থা, ইনফরমেশন টেকনোলজি ব্যবস্থা। তো এর থেকে বেশি কিছু আমরা যারা ব্যবসায়িকভাবে ভিডিও ছাড়ি অথবা ব্যবসায়িক ব্যক্তিত্ব, তাদের কিছু বলার কোনো সুযোগ থাকে না। যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হইতাম অথবা সাধারণ নাগরিক আকারে যদি কোনো ব্লগ করতাম তাহলে অনেক কিছু বলা যায়। সেখানে নাগরিক অধিকার নিয়ে বলা যায়, ভোক্তা অধিকার নিয়ে বলা যায়, অসংখ্য অধিকার নিয়ে বলা যায়। কিন্তু আমরা যারা ব্যবসায়ী করি আমরা হচ্ছে অন্তত রাষ্ট্রের জন্য সবথেকে নির্লজ্জ এবং বেহায়া ব্যক্তিতে পরিণত হই। যে যখন যে সরকার আসবে সেই সরকার যাই করে ওইটাই জয় হরি বল, ওইটাই ভালো। এরপরে ওখান থেকে ভালো বলে বলে কি ফয়দা লোটা যায়, সে ফয়দা লুটে এরপরে কী হয়েছে, রাষ্ট্রের মুখে থুতু মেরে বিদেশে যে শেষ জীবনটা এনজয় করো। তো এরকম একটা মানসিকতা আমাদের দেশে ব্যবসায়ীদের মাঝের মধ্যে থাকে, যার কারণে যে ব্যবসায়ী যত কম কথা বলে, খালি এটা করছো হ্যাঁ খুব ভালো, ওইটা করছেন ম্যাডাম খুব ভালো, ওইটা করছেন স্যার খুব ভালো, এই তেলের মাথায় তেল দিয়ে যারা নিজের ফয়দাটা লুটে তারাই কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি গাড়ি জমিদারি সব কিছুতে থাকে। আর অন্তত আমার মতো জুবায়েদ ভাই, সে কিন্তু স্ট্রেট কথা বলা মানুষ, কাট ক্লিয়ার কথা মানুষ, সে কিন্তু জীবনে কখনোই ভালো থাকার কোনো সুযোগ নাই, অর্থাৎ এরকম রাতারাতি বড় হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আসেন এবার আপনাদের একটু বলে দিই, এই শুরুতেই কথাগুলো না বললে আসলে হতো না। তো আমরা এখন কমিউনিকেশনের যুগে, আমরা গত 10 দিন ধরে এত বাজে অবস্থায় আছি যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর অবস্থা খুব খারাপ। তো ভিডিওর মধ্যে আমি আমার ফোন নাম্বারগুলো আপনাদের বলে দিই। আমার ফোন নাম্বার আমার নিজেরই মুখস্থ থাকে না একটা বাদে, তারপর আমি বলে দিচ্ছি। নর্মালি আমি যে মোবাইলটা ইউজ করি সেটা হচ্ছে, সিমটা ইউজ করি সেটা হচ্ছে 01825581451 এই নাম্বারটা। দ্বিতীয় যে নাম্বারটা ইউজ করি, আমি আবার রিপিট করি যেহেতু এটা আমার প্রাইম কন্ট্যাক্ট নাম্বার বিজনেসের, 01825581451। সেকেন্ড যে নাম্বারটা সেটা হচ্ছে 01612344302। আর তৃতীয় যে নাম্বারটা ইউজ করি সেটা হলো 01705616353। তাহলে এই 3টা নাম্বারই আমি কি করি, ব্যবসার কাজে ব্যবহার করি। একটা নাম্বার কোম্পানির জন্য গণদরে, আর একটা হচ্ছে যত সাপ্লায়ার আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আর একটা হচ্ছে যারা স্টক নিয়ে কাজ করে
অথবা ফরেন বায়ার তাদের জন্য। হ্যাঁ, তো আমার এই সিমের যে নাম্বারগুলো বললাম, দেশে বিদেশে যারাই শুনছেন আমাকে গুগল মিটে পাবেন, যেখানে আমার ইমেল অ্যাড্রেস হলো khansglobal@gmail.com। এটা দিয়ে গুগল মিট, তারপরে আপনার যেগুলো যা আছে ওই যে জুম টুম আরও কী জানো, এগুলোতে আপনারা আমাকে পাবেন, যোগাযোগ করতে পারবেন। এরপর ইমোতে আমাকে পাবেন, IMO। এরপর টেলিগ্রাম নামে সফটওয়্যারে আমাকে পাবেন, 3টা সিম দিয়ে পাবেন। তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন, ভাইবারে আমাকে পাবেন, আর BIP এটাতেও আমাকে পাবেন। তাহলে আশা করি কমিউনিকেশনের জন্য এই যে হঠাৎ করে একটা ধাক্কা খাওয়ায় আমাদের যত ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, যত যা আছে, কেউ একবারেও হয়তো বা চেক করে দেখেন নাই যে খানস গ্লোবালের সঙ্গে অথবা জুবায়েদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তাহলে ওনাকে এই মোবাইল নাম্বারটা দিয়ে অন্য কোনো সফটওয়্যারে আমরা তাকে পাই কি না। কারণ অন্তত আমি যতক্ষণ বুঝি ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে VPN সফটওয়্যারটাই ইউজ করা ঠিক হবে না। হ্যাঁ, কারণ যেহেতু একটা রাষ্ট্র এখন গোয়েন্দা সংস্থা নিয়ে কাজ করতেছে, সো সেখানে VPN সফটওয়্যারটা ইউজ করলে তারা আমার সিম বন্ধ করে দিতে পারে, তারা আমার নামে ক্রাইম রিপোর্ট করতে পারে। তা আমার তো এত বেশি প্রয়োজন নাই ফেসবুক চালানো অথবা টিকটক চালানো, যেটার জন্য আমার VPN সফটওয়্যার ইউজ করতে হবে। তো আপনারাও যারা আমার ভক্ত আছেন, যেমন আমার প্রথম ইউটিউব চ্যানেলটা ডিবিতে কমপ্লেইন করা আছে, এখনও কিন্তু সেটা উন্মুক্ত হয় না, এবং ডিবি থেকে এখনও আমরা প্রায় 1 বছরে এতভাবে যোগাযোগ করেও কিন্তু কোনো সমাধান আমরা পাই নাই। তো যার কারণে খানস গ্লোবাল নামে যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা তো ও অবস্থায় থেমে আছে। আর এরপরে সেকেন্ড যে চ্যানেলটা সেটা হচ্ছে খানস গ্লোবাল 2 নামে। তো এই খানস গ্লোবাল 2 চ্যানেলে আপনারা যারা জয়েন করেছেন, জয়েন করে অনেকে বলেন যে জুবায়েদ ভাই অনেক দিন আপনাকে খুঁজতেছি, পাই না, কোনো ভিডিও পাই না, আজকে হুট করে কেমনে কীভাবে যেন পেলাম। তো বিষয়টা হলো যে এই কথাগুলো শুনতে আসলে খুব আন্তরিকতা লাগে না, খুব বাজে লাগে, খুব মন থেকে বলছি আপনাদের। কারণ আপনি যখন একজন মানুষের সাথে প্রেম করেন তখন তাকে খোঁজার জন্য চেষ্টা করেন না, তার বিভিন্ন পরিচিতজনের মাধ্যমে খোঁজার চেষ্টা করেন, তার বাড়িঘর ঠিকানা ধরে খোঁজার চেষ্টা করেন। যদি কথার কথা একজন আপনি সন্ত্রাসীকে আপনি খুঁজতে চান, আপনি একজন পুলিশ, তাও তো কী করেন, তার বাড়ি ঘর নারী নক্ষত্র, এই সিমের সাথে কার যোগাযোগ হয়েছে, ওর সাথে ওর কার যোগাযোগ হয়েছে, বিভিন্নভাবেই কিন্তু ডিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজার ব্যবস্থা করে। তো একটা জিনিস হলো যে যারা আমার ভিডিওটা দেখেন লাইভ তৈরি করার জন্য, বিজনেস করার জন্য, তো তারা কিন্তু খানস গ্লোবাল শব্দটা বাংলা অথবা ইংরেজিতে গুগলে লিখে সার্চ দিলে আমার সঙ্গে যোগাযোগের অথবা আমাদের লেটেস্ট চ্যানেল কি, লেটেস্ট নিউজ কি, সব কিছু পাওয়ার কিন্তু একদম সহজ ব্যবস্থা। খালি মোবাইলে গুগল সফটওয়্যারটা ওপেন করবেন, সেখানে যে খানস গ্লোবালটা লিখবেন, তাহলে লেটেস্ট চ্যানেল কি আছে, লেটেস্ট নিউজ কি আছে, ওখান থেকেই সব কিছু পেয়ে যাবেন। তো আপনি ওই 1 বছর বসে আছেন, 1 বছর পরে এসে এরকম একটা মন জুড়ানো কথা বললেন, অ্যাকচুয়ালি কিন্তু আমার মন জুড়ালো না, বরঞ্চ আমি বিরক্ত হলাম যে এরকম একটা মানে ইনম্যাচিউর অথবা এরকম একটা লেখাপড়া জানা কিন্তু এরকম কমন সেন্সহীন অথবা ইন্টেলেকচুয়ালিটিহীন একটা মানুষ আমার ভিডিও দেখে, তাহলে আমি কাদের জন্য ভিডিও করতেছি? আই এম ডিপলি কনসার্ন। সো বিষয়টা হলো যে আপনারা যারা ব্যবসা করার জন্য উঠে পড়ে নামেন, ব্যবসা শব্দটাই হলো, আমি যখন চাকরি করতাম মাঝে মধ্যে দেখা যেত 10টা 11টা 12টা পর্যন্ত অফিস করে টায়ার্ড হয়ে বাসায় আসছি, তখন মনে হতো চাকরি আর করবো না, ব্যবসা করলে 2-1জন ম্যানেজার থাকবে, একজন GM থাকবে, কিছু এমপ্লয়ি থাকবে, হ্যাঁ, তারা দৌড়াদৌড়ি করবে, কাজ করবে, আমি খালি বসে বসে একটু রিপোর্টিং করব, তারপরে রিপোর্টগুলো দেখব, একটু অ্যাডভাইস দিব, আমার সামান্য কিছু কাজ, এরপর পরিবার পরিজন নিয়ে একটা সুন্দর জীবন কাটবে। আর ব্যবসা করতে এসে দেখলাম যে বাস্তবটা ডিফারেন্ট। ব্যবসা করা মানে হাজার মানুষের দায়িত্ব নেওয়া, হাজার কমিটমেন্ট রাখার চেষ্টা করা। এমপ্লয়িরা বাসায় চলে গেলে MD সাহেবকে কী হয়েছে অথবা CEO, আমার তো এখন আমি MD না, কারণ এটা কোনো পার্টনারশিপ কোম্পানি না, এটা প্রপার্টিশিপ, একক মালিকানার কোম্পানি। তো একক মালিকানা কোম্পানিতে কখনো ম্যানেজিং ডিরেক্টর শব্দটা লেখা যায় না। যখন একটা লিমিটেড কোম্পানি হয় এবং 2-4 জন ডিরেক্টর থাকে, তখন ওখানে আপনি MD লিখতে পারবেন, ম্যানেজিং ডিরেক্টর। বাট আপনি যখন সোল প্রোপাইটার অর্থাৎ একক মালিকানার কোম্পানি, তখন আপনি ম্যানেজিং ডিরেক্টর লেখাটা একটা স্টুপিডের মতো আচরণ করা এবং সারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে একটা ফানি ব্যক্তিত্বে পরিণত করা, মানে হাস্যকর একটা বস্তুতে পরিণত করা। সো এটা আপনারা যারা করেন জানেন না, হয়তো বা এটা করবেন না। তো
তো যেহেতু আমার এটা প্রোপাইটারশিপ কোম্পানি, আমি এখানে সিইও হিসেবে দায়িত্ব পালন করি, প্রোপাইটার এবং সিইও। এবং আমি বোধহয় অনেক দিন পরে মনে পড়লো যে এই কোম্পানিটার প্রোপাইটার আমি। হ্যাঁ, কারণ আমি কোম্পানিতে কখনো এইটা মনে করি না যে আমি কোম্পানির মালিক। হয়তো বছরে কোনো একদিন কোনো একটা কারণে আমার মনে পড়ছে, হয়তো ব্যাংকের কোনো একটা ডকুমেন্ট অথবা কোনো একটা সিল সাপোর্ট দিতে যে মনে পড়ছে ও আমি তো একটা কোম্পানির মালিক। কিন্তু বেসিক্যালি আমি যেহেতু এখানে সারাদিন কাজ করি, মাস গেলে এখান থেকে একটা খরচ নেই যেটা দিয়ে আমার পরিবার চলে, তাহলে এই কোম্পানিতে আমার সঠিক পরিচয় হলো আমি একজন ওয়ার্কার, একজন এমপ্লয়ি, একজন কামলা, একজন হেল্পার, একজন অ্যাডভাইজার, একজন সিইও, একজন টিম লিডার, যেভাবেই আমি নিজেকে যখন যেভাবে মনে করি। কিন্তু এর থেকে দাম্ভিকতা দিয়ে অনেক বেশি কিছু মনে করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে আমাদের খানস গ্লোবালে আজকের প্রবলেমই যে প্রবলেম এমন তো না, আল্লাহ মাফ করুক। তারপরে বলি, যোগাযোগে যারা দেশের মধ্যেই এক এলাকা থেকে আরেক এলাকাতে চলাচলে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, আর সেখানে বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ত যোগাযোগ আসলে অনেক কঠিন। তো একটা জিনিস মাথায় রাখবেন, আমার ফোন নাম্বারগুলো আপনাদের দিয়ে দিলাম, আপনারা ডিরেক্ট এসএমএসে যোগাযোগ করতে পারবেন। তারপর আপনারা ইন্টারনেটে কানেক্টেড থাকলে তখন এই নাম্বারগুলো দিয়ে বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু আমাকে পাবেন। যেহেতু ব্যবসা করি, সো আমাকে কিন্তু সবগুলো সফটওয়্যার আমাকে অন রাখতে হয়। এর সঙ্গে লাইন, উইচ্যাট এগুলো আমার অ্যাড করা নাই, এগুলো ওপেন করা ছিল, বাট মোবাইলটা চেঞ্জ করার কারণে অ্যাড করা নেই। এটা আমি আজকালের মধ্যে লাইন, উইচ্যাট, তারপর আরও দু একটা কী আছে যেগুলো ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে। আমার অ্যাকচুয়ালি যেটুকুন প্রয়োজন হয় সেটুকুনি আমি রাখি, এর বাইরে আমার মোবাইলে কখনও কোনো সফটওয়্যার আমি ইনস্টল করি না। এবং যে সফটওয়্যারগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট বেশি, ডিস্টার্বিং বেশি, যেমন ইমো সফটওয়্যারটা আমি ইউজ করতাম না, হ্যাঁ, কিন্তু ইদানিং এই যে কমিউনিকেশনের কারণে ডাউনলোড করা লাগছে। আপনার দীর্ঘদিন ধরে আমার রবি নাম্বারে 0182558141 এটাতে আমাকে ইমোতে পান নাই, আশা করি আজকে সন্ধ্যার পরের থেকে আপনারা আমাকে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে বিষয়, কমিউনিকেশনের বিষয়ে বললাম। এবার আসেন ব্যবসায়িক অবস্থার কথা বলি। দেশের মানুষের কাছে টাকা নাই, দেশের অবস্থা খারাপ। প্রতিটা মানুষ, আমি যেভাবে সহজ কথা সুন্দরভাবে বলে দিই, এটা মানুষ তার ব্যক্তিত্ব বজায় রাখার জন্য বলবে না যে তার ঘরে চাল নাই, বললে প্রেস্টিজ চলে যাবে। বরঞ্চ ওই প্রেস্টিজটাকে ঢাকার জন্য মানুষ 10 জায়গা থেকে ঘুষ খাওয়া বলেন, বাটপারি করা বলেন, দালালি করা বলেন, বিভিন্ন জায়গাতে ধূপধাপ টাকা পয়সা এনে আবার সমাজে অথবা আত্মীয় স্বজনের কাছে দেখানোর চেষ্টা করছে যে আমি খুব হাই ক্যাপাসিটির মানুষ এবং খুব ভালো আছি। বেসিক্যালি যার জ্বালা সেই জানে। চোখ মুখ আর মেকআপ দেখে বুঝতে পারবেন না পেটের অবস্থা কি, পেট খাইছেটা কি। তো আমাদের কোম্পানির উত্থান পতন আপনাদের আমরা সবসময় বলে দিই, যেন আপনারা অনেকে আছেন আমাদের ইনভেস্টর, অনেকে আছেন আমাদের কোম্পানিকে ভালোবাসেন, অথবা অনেকে চিন্তা করেন ভবিষ্যতে আমাদের সাথে আরও বিশাল কিছু করবেন। আবার অনেকে ভুল বুঝেন, চিন্তা করেন জুবায়েদ ভাই বোধহয় 8-10টা ব্র্যান্ডের থেকেও আরও 20 গুণ বিশাল কোটিপতি হয়ে যাবে। তো জুবায়েদ ভাই অথবা খানস গ্লোবাল রাতারাতি কী কারণে বড় হতে পারবে না, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এতদিনে আমার ভিডিও যারা টেনে টেনে না দেখেন তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন। কারণ মানুষ গুলিস্তানের থেকে অথবা স্টকলেটের থেকে 60 টাকায়, 80 টাকায়, 100 টাকায় একটা শার্ট কিনে লেবেল কেটে একটা লেবেল লাগায় 2200 টাকায় বিক্রি করে বড় লোক হয়েছে, গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়েছে, ব্র্যান্ড হয়েছে। আর জুবায়েদ ভাই 500 টাকা দিয়ে একটা মাল বানায়, সেখানে 5% বিজনেস করে, অর্থাৎ 25 টাকা বিজনেস করে। তাহলে 8-10টা কোম্পানির সঙ্গে জুবায়েদ ভাইয়ের কোম্পানিকে অথবা জুবায়েদ ভাইকে আপনি কাউন্ট করতে পারবেন না। এরপর কোশ্চেন হলো সততা। তা আপনারা যারা সততা খুঁজেন, আপনারা নিজেরাই 5% লাভে, আমার কোম্পানিতে অসংখ্য ব্যক্তি আপনারা আছেন যারা মাল নেওয়ার সময় উল্টে আবার টাকাও ফেরত নিয়ে গেছেন। কেমন? যে আমরা আইডিয়া করছি যে এটা বানাতে 200 টাকা লাগবে, কিন্তু যেহেতু আমরা আমাদের 5% ইনকাম করছি, সো আপনার জন্য আমরা সেভ করে সেটা কি হচ্ছে 184 টাকায় বানায় ফেলছি। তো আপনি যখন মাল নিয়ে যাচ্ছেন তখন ওই বাকি 16 টাকাও আপনাকে ফেরত নিয়ে যেতে হবে। এবং এরকম অসংখ্য প্রমাণ, মানি সিটের থেকে শুরু করে ডকুমেন্ট আমার অফিসে আছে, এবং আপনারা যারা এভাবে পেয়েছেন তারা এটা প্রমাণ। তো বর্তমানে ধরো মারো যুগে, ধরো মারো খাও যুগে
আপনারা যারা অনেক অনেস্টি খুঁজেন, আপনারা নিজেই তো 100 টাকা একটা মাল কিনে 300 টাকায় বিক্রি করেন, তো অনেস্টি কেন খুঁজতে চান? তাহলে খানস গ্লোবাল, জুবায়েদ ভাই যতদিন বেঁচে আছে, খানস গ্লোবালের অনেস্টি খুঁজতে গেলে আপনাকে আগে ওই লেভেলে হয়ে তারপরে আসতে হবে। এখন বলতে পারেন জুবায়েদ ভাই একটা অর্ডারের জন্য টাকা দিয়েছি 7 দিনের জায়গায় 15 দিন লেগেছে, হতেই পারে। রাষ্ট্রীয় প্রবলেমের কারণে হতে পারে, আবহাওয়াগত প্রবলেমের কারণে হতে পারে, একটা কোম্পানির উত্থান পতনের কারণে হতে পারে, মাল আমাল অ্যাভেলেবেল না। কারণ আপনি গার্মেন্টস কখনো 2000-5000-এর নিচে কাজ করে না, তাতে গার্মেন্টসের পোষায় না। আর এই খানস গ্লোবালে আপনাদের তৈরি করার জন্য মাত্র 300 পিস মালেরও অর্ডার নেওয়া হয়। আর এই 300 পিস মালের মধ্যে আপনার যত রকমের চিন্তা ভাবনা থাকে সেইগুলো ওর মধ্যে ঢুকায় দিতে, সেগুলো তৈরি করে আনতে, কালেক্ট করে আনতে দিনের পর দিন নষ্ট হয়ে যায়। এখানে অসততার কিছু নাই। এরপর অনেকে আছেন আমাদের এখানে ইনভেস্টর, অনেকে এখন খুব কম, ডিলার টিলার সব ক্লোজ, আর সামান্য কয়েকজন বোধহয় ইনভেস্টর আছেন, 2-4 জন, এটাকে আমি অনেকে বলতেছি। তো এদের একটা ইনস্টলমেন্টের টাকা, যেটাকে বলা হয় সুদ অথবা প্রফিট শেয়ার, এটা প্রতি মাসে দিতে হয়। হয়তোবা সময় মতো আমরা সবসময় দিতে পারি না, আগে পরে হয়ে যায়। বাট কেউ কিন্তু বলতে পারবে না যে কোম্পানি এটা অস্বীকার করছে অথবা দিবে না, এটা ডিক্লেয়ার করছে, অথবা কোনো ছলচাতুরির আশ্রয় নিয়েছে। বলতে পারবে যে 2 দিনের জায়গায় 2 মাস লাগছে, কারণ খানস গ্লোবাল তৈরি হওয়ার কয়েকদিন পরেই আসলো লকডাউন, এরপর আসলো আত্মঘাতী কিছু ঘটনা, এরপর বিভিন্ন কোম্পানি থেকে খানস গ্লোবালে ঢুকে চুরি চামারি বাটপারি সীমা ছাড়ায় গেল। এরপর কোরআনের হাফেজের থেকে শুরু করে আমার জীবনের বেস্ট ফ্রেন্ডকে না আনার পরেও দেখা গেল যে সেখানে হয় ল্যাপটপ নিয়ে ব্যাগে গেছে, নয় মোবাইল নিয়ে ব্যাগে গেছে, নয় ইউটিউব চ্যানেল খেয়ে দিছে। তো যত মানুষকে, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে যেখানে যত মানুষকে আপনাদের আমি ভালোবাসার চেষ্টা করছি, প্রতিটা মানুষই নেমোখারামি এবং কোম্পানি ধ্বংস করে বের হয়েছেন। খালি নিয়ে বের হন নাই, ধ্বংস করে বের হয়েছেন। এখন জুবায়েদ ভাই এগুলো সব বন্ধ করে দিছে, যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এত মানুষের উপকার, এত নেমোখারামের উপকার করা জুবায়েদ ভাইয়ের পক্ষে সম্ভব না। কারণ জুবায়েদ ভাইয়ের বাপে এত টাকা রেখে যায় না, অথবা জুবায়েদ ভাই এই ব্যবসার আড়ালে এমন কোনো ব্যবসা করে না যেখান থেকে হারাম টাকা খালি আসতে থাকে, এইখানে 2-4 জন খেয়ে গেলে সেটা গায়ে বাঁধে না। এই খানস গ্লোবালের 1 টাকাও ব্যাংকের কোনো লোন নাই। যখনই বিপদ আসছে তখনই বাপের জমি বেচে অথবা মার জমি বেচে তারপর এই কোম্পানিকে ঠ্যাক দেওয়া হয়েছে, এমপ্লয়ীদের সহযোগিতা করা হয়েছে। ইভেন এমনও বাস্টার্ডের পিছনে কোম্পানি টাকা খরচ করেছে যে কোম্পানিতে চাকরি দিয়েছে, থাকা খাওয়া দিয়েছে, বেতন দিয়েছে, মোবাইল খরচ দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, এরপরে মায়ের অসুস্থতার কারণে টাকা দিয়েছে, সেই টাকা নিয়ে যে সে সেমডিগোর সাথে ঘুরে বেড়াইছে, আর 15 দিন ফোন ধরে না। আর সেখানে আমি আর আমার ওয়াইফ বারবার ফোন দিচ্ছি যে তোমার মা এখন কেমন আছে, খালি এইটুকুন জানাও, একটা SMS-এর মাধ্যমে হলেও জানাও, যদি কোনো সহযোগিতা লাগে অন্তত একটা মেসেজ দাও, কোনো সহযোগিতা লাগে কিনা। মোটরসাইকেল পর্যন্ত আছে, যে কোনো সময় এক টান দিয়ে এখান থেকে তোমার শেরপুর, জামালপুর, ময়মনসিংহ চলে যাব, যে তোমার মার পাশে রক্ত লাগলেও রক্ত দিয়ে আসবো, কারণ তোমাকে ভাই বলে বুকে ডাকছি। আর এইসব বাস্টার্ডের বাচ্চা 15 দিন পরে এসে বলে ভাইয়া কেমন আছেন। কেমন আছি মানে হু দ্য ফাক ইউ আর? আপনার মা কি বেঁচে আছে না মারা গেছে? মা একটু মাথা ঘুরাচ্ছিল, পরের দিন সুস্থ হয়ে গেছে। তাই 15 দিনে ফোন ধরেন নাই কেন? আর 15 দিনে কই ছিলেন? আপনার নানিকে পর্যন্ত ফোন দেওয়া হয়েছে। আপনার নানি বলে ও তো ছিল একটু আগে, চা খেতে গেছে না বাইরে গেছে, আসলে বলবো না। আপনার নানি পর্যন্ত, আপনার খালা পর্যন্ত ফোন ধরে না। ভাইয়া আসলে সরি। অবস্থাটা বুঝতে পারছেন যে কোন লেভেলের বাস্টার্ড কোয়ালিটির মানুষের পিছনে জুবায়েদ ভাই সময় ব্যয় করছে তার লাইফ তৈরি করে দেওয়ার জন্য। ফলাফল কি? ফলাফল জিরো। ফলাফল জিরো। কারণ একটা জিনিস, মুসা বিন শমশেরের একটা কথা হঠাৎ করে শুনে আমার খুব খারাপ লাগছিল, হয়তোবা তখন আরও বেশি ইন্টেলেকচুয়ালিটির অভাব ছিল আমার, যে উনি বলছিল গরিব মানুষ সবসময় বাস্টার্ড হয় অথবা থার্ড ক্লাস হয়। ফাক অফ। মানে তার কথার
মর্মার্থ, আমি তার একদম মুখস্থ বলতে পারবো না, বাট আমি যেটা শুনেছিলাম এবং যেটা আমার ব্রেনে কাজ করে যেভাবে, যে দে আর দ্য ব্লাডি পুয়ার পিপল, কিক অফ দেয়ার অ্যাস, ডার্টি অ্যাস। অর্থাৎ কি, সে একটা জিনিস বোঝাতে চাইছিল যে আমিও তো গরিব ছিলাম, অথবা আরও 10 জন গরিব, গরিব থেকে মানুষ কিভাবে বড় হচ্ছে। অক্লান্ত পরিশ্রম, তারপরে পাঞ্চুয়ালিটি আর ইন্টেলেকচুয়ালিটি, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম, এরপরে হচ্ছে তার দায়িত্ববোধ, আর তার হচ্ছে যে কোনো বিষয় নিজের জীবন সম্পর্কে, উন্নতি সম্পর্কে প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ এবং সিনসিয়ার হওয়া। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে সে তার জীবনে উন্নতি করবেই। আর এর একটাও যদি কারো যদি কম আসে, অর্থাৎ কেউ সব জানে বোঝে, খালি ভিডিও দেখে দেখে কী হয়েছে, খালি হয় এটা তো ঠিক বলছে, এটা তো খারাপ বলছে, কিন্তু বাস্তবে সে অ্যাক্টিভ না, তাহলে সে অলস, তাহলে সে কিন্তু গরিব থাকবেই। আর এই কারণে মুসা বিন শামসের মতো মানুষ বলেছে যে কিক অফ দ্য অ্যাস অফ দোজ ব্লাডি পিপল আর পুয়ার পিপল। অর্থাৎ গরিব মানুষ সবসময় থার্ড ক্লাস হয়, ডোন্ট টক অ্যাবাউট দিস পিপল, কারণ তারা তাদের নিজের কর্মদোষে, চিন্তা দোষে, মানসিকতার দোষে গরিব থাকে। তো কথাটা তখন আমার শুনে, প্রথমে যখন এরকম শুনেছিলাম আমার খুব খারাপ লেগেছিল যে আমাদের দেশে এত গরিব মানুষ, এত অসহায় মানুষ, কেন কি ওনার মতো একটা জ্ঞানী ব্যক্তি কেন এরকম খারাপ কথা বললো, মানে কি দাম্ভিকতা হয়ে গেছে নাকি? কিন্তু এখন বাস্তব জীবনে বুঝতে পারি যে হি ওয়াজ দ্য রাইট পারসন ফর বিজনেস অ্যান্ড সাকসেস, যে সে তার জীবনে সাকসেস এবং বিজনেস করে ভালো করার এবং জীবনে উন্নতি করার জন্য তার জীবনের সবথেকে শ্রেষ্ঠ ডায়লগটা ওটা দিয়ে গেছে, যে পুয়ার পিপল আর অলওয়েজ ব্লাডি। ব্লাডি মানে কি? ব্লাডি মানে সেটা বোঝাতে চায়নি যে জন্ম পরিচয়হীন, এটা না, সেটা বোঝাতে চাইছে তাদের ওই 3টা গুণ থাকে না বলে সে গরিব। তো তাকে যদি তুমি বলে না যে সবাই জোয়ারে নৌকা ভাসাইতে চায়, পাল তুলে দিতে চায়, কেউ ভাটায় নৌকা কি ভাসাতে চায় না, তো যে বংশ ধ্বংস হয়ে যাচ্ছে ওই বংশকেও মেয়ে অথবা ছেলে বিয়ে দিতে চায় না, তাহলে গরিব মানুষকে তুমি যদি টেনে উঠাতে চাও তুমি নিজে পড়ে যাবা, তুমি তো উঠতে পারবা না, প্লাস ও গরিব থাকবে। প্রচণ্ড কঠিন একটা কথা। এরপর আমি চিন্তা করলাম যে মহান সৃষ্টিকর্তা যে মানুষের জন্মের থেকেই চোখ দেয় নাই, হাত পাও দেয় নাই, তারে ওই 5 টাকা সহায়তা করে আমার কোনো লাভ নাই। এরপর যে বেটা ডাকাতি করতে যে হাত পা হারাইছে, এখন ওই ডাকাতি মসজিদের সামনে দাঁড়ায় হাত পাততেছে, বাস স্ট্যান্ডে হাত পাততেছে, ওকে দেখে লাভ নাই। সে তার কর্ম, একজন হচ্ছে সৃষ্টিকর্তা যার নাম রহমানের রহিম, সে রহমানের রহিমই যখন ওকে কোনো করুণা করতেছে না, তাহলে আমার ওকে করুণা করে কোনো লাভ নাই। আমি তাকে করুণা করব যার পাওয়ার আছে লাইফ চেঞ্জ করার, তার পিছনে আমি আমার সময়, অর্থ, মেধা, জীবনী শক্তি সব তার পিছনে দেব। তা আমার মাইন্ডসেট বর্তমানে এরকম কাজ করতেছে যে গরিব মানুষকে ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো জাস্ট ওয়াস্টেজ অফ টাইম, কারণ এরা এটার মূল্যায়ন করতে জানে না। তো এই অপ্রয়োজনীয় কথাগুলো কিন্তু অবশ্যই বলতেছি, আপনারা যারা বিজনেস করেন, বলবো না আমার কথা আপনি আপনার ধর্ম থেকে বের হন, নীতি থেকে বের হন, আদর্শ থেকে বের হন, বাট আমার পেইনগুলো জেনে যদি দেখেন কারোর সাথে এটা ম্যাচিং আছে, তাহলে সেম ভুলটা আপনারাও করবেন না। ইউ শুড চেঞ্জ ইউর সেলফ। আপনাকে রিয়েলিস্টিক হতে হবে, বাস্তববাদী হতে হবে। তো অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সমাজে অবহেলিত গরিব অসহায় মানুষকে অন্তত ব্যবসায়ী বানায় ছাড়বো, প্রয়োজনে নিজে ব্যবসায়ী না হয়ে এদের বানালাম, সারা পৃথিবীতে কিছু স্টুডেন্ট থাকলো, কিছু ভালো বন্ধু থাকলো, ভাই থাকলো, বোন থাকলো, আমার মৃত্যুর পরে তারা অন্তত বলবে যে জুবায়েদ ভাই আমাদের তৈরি করে দিয়ে গেছে, আমার ভাই আমাকে তৈরি করে দিয়ে গেছে, যেটা আমার স্কুলের শিক্ষকও তৈরি করেন, আমার জন্মদাতা বাবা মাও তৈরি করেনি, আমার ভাই জুবায়েদ ভাই সে আমাকে ব্যবসায়িকভাবে তৈরি করে দিয়ে গেছে। আর এটাই ছিল আমার বেসিক্যালি খানস গ্লোবাল অথবা এই ব্যবসায় নামার সবথেকে বড় উদ্দেশ্য। কারণ
প্রতিটা মানুষের জীবনে একটা শখ থাকে আর একটা স্বপ্ন থাকে। কারো শখ এবং স্বপ্ন থাকে বাড়ি গাড়ি সম্পদ, দেশ বিদেশ ঘোরা, নারীবাজি করা, আড্ডা দেওয়া, ভাব মারা, পশ লাইফ লিড করা। আমি এমন একটা মানুষ যার জীবনে এইগুলো কিছুই ছিল না। আমরা মাটিতে বসে খেতে বললে আমি খেতে পছন্দ করি। আমাকে সাদা পানি খাওয়া রাখলে আমি 2 দিন পানি খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারি, কোনো সমস্যা নাই। আমি কাজ করতে যে কখনো নিজের নাম, বংশ পরিচয় কোনো কিছু আমার ব্রেনের মধ্যেই কাজ করে না। আমি চিন্তা করি যে এই কাজটা কিভাবে করলে পারফেক্ট হবে। তাতে আমরা যদি মাটিতে বসতে হয়, ফুটপাতে বসতে হয়, কোনো সমস্যা নেই। আমি ওখানে বসে এমনভাবে কাজটা করব যেন সবাই বলে যে এই কাজটা জোবায়েত করছে। দ্যাটস দ্য থিং। আর এটা জন্ম থেকেই আমার অভ্যাসই, এটা রুচি এটা। তো এটার কারণে অনেক সময় দেখা যেত আমার বোন বলতো, যাই তুমি সবার সাথে মিশো, সবার সাথে কথা বলো, আমাদের খান ফ্যামিলির স্ট্যাটাস রক্ষা হবে না, এভাবে তোমার সবার সাথে মিশা ঠিক না, সবার সাথে হাসি মুখে কথা বলা ঠিক না, এভাবে এটা মানায় না, তুমি এভাবে কেন বসছাই, তুমি এই কাপড় পরে কেন বাইরে যাচ্ছ, তুমি প্যান্ট শার্ট পরে এভাবে ভালোভাবে যাও। এটা আমার বাবাও বলতো, আমার মাও বলতো, আমার বোনও বলতো, বাট আমি সবার থেকে ডিফারেন্ট। এগুলো আমি পছন্দই করি না, এবং এগুলো আমার পছন্দ করি না কি, আমার ব্রেনের মধ্যে হিট করে না। আর তাহলে আমার মতো মানুষ অনেক আগেই পাসপোর্ট বানায় দেশ বিদেশ ঘুরে টুরে এনজয় করতে পারতো। যত পচা পচা জিনিস আপনাদের শেখাই, ধান্দাবাজি শেখাই, এগুলো জোবায়েত ভাই করে তার জীবনে সে এনজয় করে নিতে পারত, কিন্তু এগুলো আমার কাজই করে না। এখনও পর্যন্ত 42 বছর বয়সে এখনও পর্যন্ত আমার ব্রেনে কখনো আসেই নাই যে যাই ইন্ডিয়াতে যে একটু বেড়ায় আসি, দার্জিলিং যে একটু ঘুরে আসি, ব্যাংককে যে একটু সাঁতরায় আসি, নেপালে যে একটু জুয়া খেলে আসি, মন চায় নাই। সারা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ বলতে পারবেন না যে জুবায়েত ভাই একটা ফ্ল্যাট কিনছে, অথবা 1 কাঠা তো দূরের কথা, 1 কাঠার 1 কোটি ভাগের 1 ভাগ জমি জুবায়েত ভাইয়ের নামে আছে। আমার বাবা থেকে যেটুকুন পাইছি সেটাও নিজের নামে রেজিস্ট্রেশন করে রাখিনি, ওই বাপের নামে আছে। চাচারা শিয়াল কুত্তার মতো ওগুলো ভোগ করতেছে। শিয়াল কুত্তা বুঝেন তো, আমার দাদা কতগুলো শিয়াল কুত্তা জন্ম দিয়ে গেছে, কতগুলো না একটারই জন্ম দিছে, পুরো বংশই শেষ করে ফেলছে। বাগেরহাট শহরে যাবেন, সরকারি স্কুলের মাঠের পাশে যেয়ে বলবেন যে খান মহলে ফরহাদ খানকে জুবায়েত ভাই বলছে আপনি ওনার চাচা এবং বিশ্বমানের একটা বাটফার এবং বিশ্বমানের একটা বংশ ধ্বংস করার জন্য একটা কুলাঙ্গার। এখনও আমার জমির পরে ওই নিজের মেয়ের নামে বাড়ি বানায় দখল করে আছে। তারা আমি বলি যে তুমি কি আমার দাদার সন্তান নাকি? আমার বাপে মরে যাওয়ার পরে তুমি হচ্ছে পরের চাচা, তোমার বাপের মতো সম্মান করলাম, ভালোবাসলাম, আর তুমি কি করলা বিনিময়ে 4-5 বছরের মধ্যে আমার জমিটা আমার না জানায়, আর সাথে আরও 2টা চাচা আছে, চাচতো ভাই আছে, এগুলো এরকম নেমো খারাম, এই 3 জনে মিলে কি হয়েছে আমার জমির পরে বাড়ি বানায় বলছে, বুঝছেন তো। এরপর জীবনের সবচেয়ে বেস্ট আর একটা ফ্রেন্ড ছিল, সেও কি হয়েছে ওই সিটি কর্পোরেশনের চাকরি করে ইঞ্জিনিয়ার, ঘুষ মুষ খেয়ে মনে করেন যে বেমানি করে ফেলছে। একবারও চিন্তা করলো না যে আমার জীবনের প্রথম বন্ধু এবং জীবনের বেস্ট ফ্রেন্ড, এবং এতে চাকরিটা পাওয়ার জন্য যত সহযোগিতা সুপারিশ যা লাগে সব আমি করে দিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? তা এই হলো দুনিয়া। তো এই দুনিয়াতে আমার মতো এরকম ঠান্ডা মাথায় থেকে সামান্য 2 টাকার ব্যবসা করে কোম্পানি যে বাঁচাইতে পারবেন এটা কোথাও বলা সম্ভব না, বাঁচাইতে পারবেন না কোম্পানি। তারপরেই 4টা বছর ধরে বাঁচায় আসি। এখন রোজার ঈদের আগে আমাদের কাছে প্রচুর অর্ডার ছিল, রোজার ঈদের পরের থেকে কি হলো, সব অর্ডার বন্ধ। কারণ রোজার ঈদে মানুষ মাল বেচতে পারেনি। সাধারণ মানুষ যে পরিমাণ শপিং করে নাই, ভ্যানের পর দেখে রাতের অন্ধকারে যারা মডেল কোটি কোটি টাকা কামাই করে, মনে করেন 1 রাত ঘুমাইলেই মনে করেন 50,000 কামাই করে ফেলে, সেই সব মডেলে উত্তরায় ভ্যানের কাছে রাজলক্ষ্মীর পিছনে আবদুল্লাপুর অন্ধকারে ভ্যানের পথে 200 টাকা দিয়ে একটা হাফ প্যান্ট কিনে নিয়ে ঘরে চলে যায়, একটা গেঞ্জি কিনে নিয়ে ঘরে চলে যায়। তো ব্যবসাটা হবে কোত্থেকে? ব্যবসায়ীরা মালটা বেচবে কার কাছে? মালটা বেচতে হবে না, একটা ভালো কোয়ালিটির মাল ভালোভাবে বিক্রি করবে, 2 টাকা প্রফিট করবে, তা মানুষের কাছেই টাকা নাই, অভাব আর অভাব, দ্রব্যমূল্য বেশি।
তো টাকাটা পাবে কই, মালটা বেচবে কোথায়, মাল বেচতে পারে নাই। একজন দেখলাম কোটিখানিক টাকার পাঞ্জাবি বানায় গিয়েছে, ক্যান্ডে কেটে গিয়েছে, ভাষায় ফেলছে অনলাইন জগৎ। তো ওই রোজার ঈদের মাল আবার কোরবানি ঈদে বেচার চেষ্টা করছে, তাও 30% উপরে মাল বিক্রি করতে পারে নাই ব্যবসায়ীরা। তাহলে রোজার ঈদের পরের থেকে কোরবানি ঈদ পর্যন্ত 3টা মাস আমরা কোনো ব্যবসা পাই নাই। আমরা সর্বোচ্চ বোধহয় 20,000 টাকার একটা অর্ডার পাইছিলাম। এরপরে আর্মির একটা অর্ডার ঢুকলো, যে অর্ডারটা শুধুমাত্র হাতে পায়ে ধরে এবং আমার ওয়াইফের সুপারিশে কাজটা নিয়ে আমি ফেরত দিছি। তারপরে ওয়াইফের সম্মানের রক্ষার্থে কাজটা আমি নিলাম, যে কাজটা 137 টাকা প্রয়োজনে একটা বডি দাঁড় করাতে, যেটা আমি 105 টাকায় ভর্তুকি দিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম। কারণ এটা না করলে যার জন্য এই কাজটা করবো না, সে না খেয়ে মরে যাবে পারলে, এমন অবস্থা। তো সেখানেও অনেক ঝামেলা টামেলা হয়ে লাস্টে দেখলাম যে প্রায় 67,000 টাকা না কত টাকা লস, খালি একটা আইটেমে। তা 3টা আইটেম এরকম ছিল, সরি দুইটা আইটেম ছিল। তাহলে কাজ একটা করলাম, সেখানে উল্টে আরও 1-1.5 লাখ টাকা লস। আচ্ছা, আর কোরবানি ঈদের পরে আমি যেহেতু ফ্যাক্টরি বেসড হয়ে গেছিলাম, ফ্যাক্টরিতে প্রচুর সময় দিতাম, হেড অফিসে দিতে পারতাম না। তো অনেক ক্লায়েন্ট এসেও ফাঁকা চলে যেত, ফেরত চলে যেত, ব্যবসার একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছিল। তো আমি হেড অফিসে বসা শুরু করলাম। আল্লাহর ইচ্ছায় দেখা গেলো 15-20 দিনের মধ্যে অন্তত 20 থেকে 30টা অর্ডার আসার মতো একটা ভালো অবস্থা তৈরি হয়ে গেলো, যে আমাদের এই 2-3 মাসে যা লস হলো রোজার ঈদের, ঠিক রোজার ঈদের পরের দিনের থেকে কোরবানি ঈদ পর্যন্ত যেখানে যত লস মিনিমাম, কারণ যেহেতু কোনো অর্ডার নাই, মাস একটা যেতে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা কোম্পানি খরচ আছে। এরপর আমার নিজের পরিবারে খরচ আছে, দ্যাট মিনস প্রায় 3 লাখ টাকার মতো খরচ প্রতি মাসে। তাহলে রোজার ঈদের থেকে কোরবানি ঈদের 5 দিন 10 দিন পর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সব ছুটি চেটা ছিল, এই পর্যন্ত প্রায় 3 মাস। তো 3 মাসে প্রায় 10 থেকে 10.5 লক্ষ টাকার দেনা হয়ে গেলাম। আর এরপরে এই এত মানুষ যাওয়া আসা করে বসাবসি করে যখন আমরা অর্ডার বসাবো দেশের মধ্যে এবং দেশের বাইরের, তখনই যোগাযোগ অনলাইন জগৎ সব কিছু বন্ধ হয়ে গেল। তো প্রায় 4 মাসে 13 থেকে 14 লাখ টাকার উপরে লস দিয়ে আমরা একদম নিঃস্ব হয়ে বসে আছি। এবং এমন অবস্থা হয়ে গেছে, দ্রব্যমূল্য এত বেশি যে মানুষ অর্ডার দিতে চায় না, অনলাইন জগৎটা বন্ধ, ব্যবসা করতে পারবে না বলে অর্ডার দিতে চায় না, তারপর কস্টিংয়ে আসে না বলে আপনার অর্ডার দিতে চায় না। এরপর দেশের মধ্যে ভালো ওয়ার্কার নাই, আর যেগুলো কাজের বুয়া ক্যাটাগরি আছে সেগুলোর সরকারি নিয়ম অনুযায়ী যদি বেতন দিতে চায় তাহলে 25,000 ক্রস করে, যেখানে মালটা বানানোর পরে এটা মাল হয় না, ওটা হচ্ছে বাল। কথা বুঝতে পারছেন? মানে বস্তি কোয়ালিটির মাল হয়। তাহলে 25,000 টাকা বেতনও দেব, আবার একটা সেলাই যদি দিতে বলি সেই সেলাই 14 জায়গায় ঘুরে যাবে, ওইটা আমি নিজে জায়গায় দাঁড়া থেকে আমাকে কাজ করাইতে হবে। সেখানে আমার কিউসিকেও যদি রাখি তো কিউসির চোখেও প্রবলেম ধরা পড়বে না, কিন্তু কিউসিকেও থাকা খাওয়া বেতন সব দিতে হয়। মানে সবাই সবার জায়গায় বিশাল জ্ঞানী। যখন আপনি ইন্টারভিউ নিতে যাবেন একটা কোম্পানির মালিক হয়ে, যখন সবাই ইন্টারভিউ দিতে আসবেন দেখবেন তার মতো জ্ঞানী গুণী সার্টিফাইড আর এইটা ছাড়া স্যার আমি চাকরি করতে পারবোই না। এরপর চাকরিতে যখন বসায় দিবেন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কাজ দিয়ে দেখবেন তার পিছনে আপনাকে কত গুণ পরিশ্রম মেধা সময় দিতে হয়। তাই যদি দিতে হয় তাহলে তো কি হলো, আপনার প্রতিষ্ঠানটা কি হলো, একটা ইনস্টিটিউট হলো, শিক্ষা প্রতিষ্ঠান হলো। তা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি শিখতে আসেন তো উল্টে আপনি আরও বেতন দিবেন, ফি দিবেন যে আপনি শিখতেছেন, কিন্তু আপনি বলতেছেন আপনার সার্টিফিকেটে যে ইউ আর কোয়ালিফাইড, অমুক অমুক হ্যান হ্যান রেফারেন্স আছে, হ্যান হ্যান কাজ করার অভিজ্ঞতা আছে। বাট আমি একটা সিম্পল কাজ দিলাম, একটা চিঠি লিখতে দিলাম, সেটা আমাকে আবার রিভাইজ করে দিতে হচ্ছে। দেন হু দ্য ফাক ইউ আর, গেট আউট। একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা আপনাকে আবার আমার নিজে থেকে সেটাকে সমাধান করে দিতে হচ্ছে। তাহলে আপনি কি ম্যানেজার হইলেন, কি পিএম হইলেন, কি জিএম হইলেন, কি ম্যানেজার হইলেন, কি কিউসি হইলেন, কি বাল হইলেন মিয়া? আমারই যদি আবার ওইখানে আপনাকে এত টাকা বেতন ফ্যাসিলিটিস দিয়ে আমাকেই যদি ওখানে আবার খাটতে হয়, আমাকেই যদি আবার ওখানে সময় দিতে হয়। এবং বাংলাদেশে প্রতিটা মালিকের সেম অবস্থা, যে
স্যার 40,000 না হলে জব করব না, 30,000 না হলে জব করব না। আর জবে যখন বসায় দিবেন চেয়ার টেবিলে, আপনার সাকসেস কি, আপনার আউটপুট কি, আপনার প্রোডাকশান কি? স্যার এটা স্যার কর্ডিয়ালি সরি স্যার, এরপরে এরকম হবে না স্যার, এটা আমি দেখছি। আপনাকে কেন আমার ফলো আপ দিতে হবে? আপনাকে তো একটা ডিপার্টমেন্টের ম্যানেজার করে দিয়েছি এবং মুক্ত করে দিয়েছি যে যে কোনো সময় আমারও বর্তমানে আপনাকে গাইডলাইন দিয়ে, পলিসি দেখায় দিয়ে, সিস্টেম দেখায় দিয়ে, ইন্টেলেকচুয়ালিটি তৈরি করে আপনাকে বলছি এবার আপনি আপনার মতো করে আপনার ডিপার্টমেন্টের উন্নতি সাধন করেন। তো সকাল থেকে রাত পর্যন্ত কি হচ্ছে, আপনার পাশায় পাশায় আমার লাগে থাকতে হবে। দেন হু দ্য ফাক ইউ আর, গেট আউট। এখন এই যে মানুষটাকে চিনতেই যে আপনার 3টা মাস সময় লাগলো, এই 3টা মাসে সে আপনার অনেক ক্লায়েন্টের তথ্য নিয়ে যাবে, 3টা মাসে আপনার বেতন বোনাস সব নিয়ে যাবে, কিন্তু কোম্পানিকে দিবে কি? জিরো। কারণ আমাদের সমাজে ইন্টেলেকচুয়াল অথবা ট্যালেন্টেড বাচ্চা জন্ম নিচ্ছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা সেরকম না, যার কারণে খালি একটা সার্টিফিকেট আলা একটা স্টুপিড জন্ম নিচ্ছে, যাকে চাকরি দিতে আমাদের জান বের হয়ে যাচ্ছে। যে একটা ছেলেকে চাকরি দিলাম, এর একটা টাইপ করা আমার শিখাইতে হবে, একটা এক্সেল শিট তৈরি করা, একটা ডাটাবেস তৈরি করা, কোন কাজের পরে কোন কাজ করবে সেটা বলে দেওয়া, এরকম একটা সমাধান হলে কি করবে, কিভাবে সমাধান করবে সেটাও করে দেওয়া। মানে আমি তো একটা স্কুল, এটা তো কোনো কোম্পানি না। তাহলে 30,000 বেতন দিচ্ছি, 40,000 বেতন দিচ্ছি, তার মধ্যে ধান্দাবাজি করতেছে, চুরি করতেছে, কোম্পানিতে কাপড় চুরি করে নিয়ে বেচতেছে, বাপ মা ভাই বোন গার্লফ্রেন্ডে গিফট করতেছে। আবার কি হচ্ছে, এখানে ইনস্টিটিউট, তারে সকাল থেকে রাত পর্যন্ত শিখাইতে হবে। ইভেন রাতে ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগে, আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কি আপনি করছেন? জি স্যার এটা করছি। তা সেটা আপনি হোয়াটসঅ্যাপে তো একটা মেসেজ দিতে অন্তত টাকা লাগে না, ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজ দিতে টাকা লাগে না, একটা মেসেজ দিয়ে রাখতেন যে স্যার আমাকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন ইট ইজ ডান। এইটুকুন দায়িত্ববোধও কাজ করেন না, তো কি বালের ম্যানেজার হয়েছেন, জিএম হয়েছেন? আপনার মতো জিএম এসে আমার বাসা কাজের বুয়ার ইন্টেলেকচুয়ালিটি ভালো, কারণ সে জানে যে আমার কোন কাপড়টা কোথায় কিভাবে সাজায় রাখতে হবে। আর সকালবেলা আমার বাসায় এসে ঢুকেই এমনি যে ফুল গাছে পানি দিতে হবে, এটা সে খুব ভালোভাবে জানে। রান্নাঘরে না ঢুকে সবার আগে ফুল গাছে পানি দিতে হবে, সেটা আমার বাসায় কাজের বুয়া জানে এবং সে সেটা মেনটেন করে। তা আপনার মতো জিএম কি দরকার আছে মাস গেলে এত লক্ষ টাকা বেতন, এত হাজার হাজার টাকা বেতন দিয়ে রাখার? বলেন আমাকে। তাহলে এই যে প্রবলেমগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি, এই প্রবলেমগুলো আলোচনা করার অর্থই হচ্ছে যে একটা কোম্পানি কতভাবে কত ধাক্কার পরে থাকে, আর সেইখানে এত ধাক্কা, এত লস, এত ক্ষয়ক্ষতির পরে ওই কোম্পানিটা তখনই শুধুমাত্র উন্নতি করা সম্ভব যখন সে ধর্মরও খাওয়া ব্যবসা করে। তো আজকে আপনাদের আমরা বলতেছি যে এই যে 4টা মাস বসায় পড়ে পড়ে 2 মাস বেতন দিছি, 2 মাস দিতে পারি নাই, এমপ্লয়িরা রাগ করে চাকরি ছেড়ে চলে গেছে, ফ্যাক্টরি বন্ধ করে রাখছি, গত 5 দিন না 10 দিন ধরে ফ্যাক্টরিতে তালা ঝুলাই দিছি, এরপরেও পাওনাদারের অভাব নাই। তা আমার জায়গায় থাকলে তো আপনারা এই আজকে কত তারিখ, আজ হচ্ছে 30/7/2024, অলরেডি 15 দিন ধরে ফ্যাক্টরি বন্ধ, কোনো কাজ নাই, তালা ঝুলাই দিছি, এমপ্লয়ীদের 2 মাস 3 মাস ধরে বেতন দিতে পারতেছি না, ভাড়া দিতে পারতেছি না, কারেন্ট থাকতেছে না, ইন্টারনেট থাকতেছে না, নিজের পেটে ভাত থাকতেছে না। কারণ একটার পর একটা, যেমন দ্রব্যমূল্যের বিপদ, রাজনৈতিক বিপদ, তার মধ্যে ঈদের ঝামেলা, তার মধ্যে ওয়ার্ডার নাই সেই ঝামেলা, তার মধ্যে অনলাইনে ব্যবসা নেই সেই ঝামেলা। তো সত্যি কথা বললে তার আমার প্রেস্টিজ যাবে না। বাট বাস্তব যেটা, যে পেটে ভাত নাই। এখন কেউ যদি কোনো পাওনাদার এসে যদি এখন বলেন যে এক্ষুনি টাকা দেওয়া লাগবে, না দিলে স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মারবো, তা মাথা নিচু করে বলতে হবে যে মারেন, কিচ্ছু করার নাই। কারণ না থাকলে কোত্থেকে দিব? আমি যে কত মানুষের কাছে টাকা পাই, এক কুত্তার বাচ্চারা তো ফোন দিলে ফোন ধরে না, তাতে রক্তের হোক আর ব্যবসায়িক হোক, ফোনটাই ধরে না। না, আমার পক্ষে তো সম্ভব না সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমার টাকা উদ্ধার করা, সম্ভব না। বাট আমার কাছে কেউ যদি 100 টাকা পায়, 1 পয়সা পায়, তাহলে আমার সে সিটার বাটপার খারাপ পৃথিবীতে কেউ নাই।
আর এইটাই হচ্ছে, আপনি যখন একজন বাবা হবেন, একজন গার্ডিয়ান হবেন, একজন কোম্পানির মালিক হবেন, একটা দলের নেতা হবেন, এটা তার পেইন, এটা তার দোষ, এটা তার অপরাধ। আর এগুলোই হচ্ছে, এই প্রবলেমগুলো কেন জন্ম নেয়, শুধুমাত্র এই ইন্টেলেকচুয়াল পিপল যখন আপনার চারপাশে থাকবে, তখনই এই অকৃতজ্ঞতা অথবা অসহনশীলতা, অসহানুভূতি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জন্ম নেয়, ভুল বোঝাবুঝির জন্ম নেয়। এরপরে ভোগান্তির তো আরও অভাব নাই। বিদ্যুৎ নিয়ে কয়দিন আগে দেখলেন কি ভোগান্তিটা হলো। এরপর আমার মিটার থেকে প্রতি মাসে ৩-৪ হাজার টাকা করে ন্যূনতম চুরি হয়, ডেস্কো চুরি করে। স্ট্রেট ভিডিও করে বলে দিচ্ছি, প্রমাণ সহ ডেস্কো অফিসে গেছি, অফিসার যে কথা বলে রেকর্ড করে নিয়ে আসছি, এবং এটাও বলে আসছি যে আপনি কি সরকারি চোর, এটাও বলে আসছি। থানায় যাবেন, থানায় যে কি বলবেন? এত মানুষ, এত পুলিশ চেক বক্স কেন ভাঙছে? কারণ এই চেক বক্সের উপরে মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। কারণ তারা যুগে যুগে কালে কালে দেখছে এই চেক বক্সের, এই চারপাশে মোড়ানো চেক বক্সের মধ্যে বসেই ঘুষ লেনদেন হয়, অনিয়ম হয়। তাহলে কে বলছে পুলিশের চেক বক্স ভাঙতে? যত চেক বক্স আছে সব ভেঙে দিচ্ছে। কই স্টুডেন্টরা অথবা আন্দোলনকারীরা অন্য কিছু ভাঙতে পারতো? তাহলে এটা বুঝতে হবে। আপনি ক্ষমতার বলে স্বীকার করেন আর না করেন, পোশাকের বলে করেন আর না করেন, আপনাকে এটা বুঝতে হবে। তাহলে জীবন আসলে অন্তত বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, এবং সেটা যদি সততা তো আরও পরের কথা, চুরি বাটপারি ব্যবসা করে বড় হইতে পারবেন না। কারণ বর্তমানে এমনও দেখা যাচ্ছে জরিপে যে রাজনৈতিক ছত্রছায়া অথবা কোনো জায়গা থেকে চুরি চামারি করে একটু বড় হয়েছে, ওরে আবার ওই দলই আবার খেয়ে দিছে। তাহলে চুরি করেও যে বেশি বড় হওয়ার সুযোগ আছে, সেটাও কিন্তু বাংলাদেশের মাটিতে নাই। তাহলে এই ব্যবসা দিয়ে ব্যবসার টিকায় রাখতে জানটা বের হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে বাস্তব। তা আমার জায়গায় আপনারা কেউ যদি থাকতেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্তত 80% মানুষ আজকের দিনে 30/7/2024 তারিখে সুইসাইড করে মরে যেতেন, যা আর পারতেছি না, আর পারতেছি না। দিতে দিতে কলিজা টলিজা সব দেওয়া শেষ, উল্টে আরও লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে গেছি, আর পারতেছি না, তাহলে সুইসাইড করি। দেয়ার ইজ নো ওয়ে। তারপর আজকের দিনে 30/7/2024 তারিখে আমি একটা সাদা রঙের পোশাক পরে আপনাদের সামনে বসছি, যে ঝড় তুফান যাই আসুক না কেন, অ্যাক্সিডেন্টাল যদি মারা না যাই, তাহলে সাকসেস অর্জন করেই ছাড়বো ইনশাল্লাহ। মানুষের ভালোবাসায় চেষ্টা করতে থাকি। হেরে গেলে বাইরের মানুষ কি গালাগাল দিবে, নিজের ঘরের মানুষরা একবেলা মনে করেন যে খাবারের শর্ট পড়লে অথবা শপিংয়ের টাকায় শর্ট পড়লেই জামাইরে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বলার নারীর বর্তমানে সমাজে অভাব নাই, বউয়ের অভাব নাই। তো বাইরের মানুষ কেন খারাপ বলবে না হেরে গেলে? এটা তাদের অধিকার আছে, বাপ মা 14 গোষ্ঠী তুলে কথা বলার তাদের অধিকার আছে, সিটার বাটপার বলার। কারণ অধিকারটা কে দিচ্ছে? এখনই একটা আসামিকে ধরে কোনো বিচার হয় নাই, কোনো কিছু হয় নাই, প্রেসের সামনে এনে, মিডিয়ার সামনে এনে বলে দেয় যে সে বিশ্বমানের প্রতারক, তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। আরে ভাই, কোর্টই তো এখনও রায় দেয়নি সে প্রতারক কি প্রতারক না। আপনি একজন পুলিশ অফিসার, সে আপনি অথবা আইনের কর্মকর্তা, আপনি এসেই কি করলেন? প্রশাসনের কর্মকর্তা একটা সন্ত্রাসী অথবা একটা অপরাধীকে ধরে এনে আপনি সারা বিশ্বের সামনে বলে দিচ্ছেন যে সে বিশ্বমানের প্রতারক। মানে তার সারাটা জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন, ফিউচারও ধ্বংস করে দিচ্ছেন। কি আপনি আপনার পারফরমেন্স দেখায় নিজে পদোন্নতি পাবেন সেই কারণে? আপনি নিজেই তো প্রতারকের থেকে বড় প্রতারক, কারণ বিচার বিভাগ এখনো বলে নাই, রায় দেয় নাই যে সে প্রতারক। তাহলে ওই যে প্রতারককে আপনি ধরছেন, তার থেকে বড় প্রতারক আপনি।
এখন এই যে বিচারগুলো, এই যে ন্যায় বিচারগুলো, এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো না থাকার কারণে আমাদের সমাজে আপনি যদি হেরে যান অথবা সামান্য একটু স্লিপ কাটেন অথবা যদি বিন্দুমাত্র ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনাকে রাতের মধ্যেই, সেকেন্ডের মধ্যে আপনাকে বিশ্বের সবচেয়ে খারাপ ব্যক্তি বানানো সম্ভব। বাস্তবতা কিন্তু কেউ দেখতেছে না যে একটা ব্র্যান্ডকে ধ্বংস করে দিচ্ছি, একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছি, একটা মানুষের ভবিষ্যৎ প্রজন্মর সম্মানটা ধ্বংস করে দিচ্ছি, কত কিছু ধ্বংস করে দিচ্ছি সিম্পল একটা কথা বলে যে এই লোকটা প্রতারক, এর আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অবস্থাটা বুঝতে পারছেন? কত সিম্পল একটা কথা কয়টা প্রজন্মকে ধ্বংস করে দেয়। এরপরে পাবে 4 আনা পয়সা, কিসে হয়তো বা থানায় যে কমপ্লেন করছে, এরপরে মোস্তান টোস্তান নিয়ে এসে গিয়েছে কোম্পানির মধ্যে হাজির। তো থানার মায়ের চুদি বাংলা কথা, তো থানার ওসিরে ডাক দে, তোর ওসির বাপের সাথে আমি চলি, এক্ষুনি টাকা দিবি, আতল তোর উঠাই নিয়ে যাব। এরকম ঘটনা আমরা ফেস করছি, হয় চাঁদাবাজি নয় পাওনাদার নয়, এরকম এগুলো ফেস করছি আমরা। এরকমও আছে থানায় কমপ্লেন করে, থানা সালিশ বিচার করে 10 দিনের টাইম নিয়ে এসে এর মধ্যে আবার প্রস্তাব নিয়ে এসে কি এসে কোম্পানির মধ্যে এসে বলে তো থানার মায়ের সুদি। বাংলা কথা বুঝতে পারছেন? কত বিবেকবান ধার্মিক ব্যক্তিরা এরকম সুন্দর আচরণগুলো করতেছে। অসংখ্য প্রমাণ, ক্যামেরায় রেকর্ড করা প্রমাণ। এই যে আমার পিছনে ক্যামেরা দেখছেন, চারপাশে ক্যামেরা আছে, আমার পুরো দুনিয়া ধরা ক্যামেরা, এবং প্রতিটা ক্যামেরার রেকর্ড ডিফারেন্ট কোন একটা জায়গাতে হয়, ডিফারেন্ট কোন একটা জায়গাতে হয়। প্রমাণ নষ্ট করার কোনো সুযোগ নাই। ইভেন আমি যদি আমার এই কোম্পানিতে বসে একটা খারাপ কাজ করতে চাই অথবা একজন এমপ্লয়ির দিকে যদি একটু বাজেভাবে তাকাই, ওইটা ডিলিট করার কোনো সুযোগ নাই একমাত্র আমার ওয়াইফকে ছাড়া। আমার ওয়াইফ ওটা দেখবে, জানবে, বুঝবে, তারপরে সে যদি চায় সে ডিলিট করতে পারবে। ক্ষমতা আমার কাছেও আমি রাখি নাই। পাসওয়ার্ড বলছি, তুমি তোমার মতো করে বসায় নাও। একটা স্বামী আর কতটা স্বচ্ছতা দেওয়া সম্ভব বলেন? এভাবে ব্যবসা করেন? আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন করছে এভাবে ব্যবসা? আর তারপরে আজকে পর্যন্ত 30 তারিখ 30/7/2024 পর্যন্ত আজকে পর্যন্ত এই চেয়ারটা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তারপরে বসে আছি। হয়তো 2-4 দিন পরে চেয়ারটাও ভেঙে পড়ে যাবে, জোড়াতালি দিতে আর কিছু নাই। এটাই বাস্তব। তো বাইরে থেকে আপনারা অনেকে চিন্তা করেন জোবায়েদ ভাই বোধহয় ঘুমায় ঘুমায় কথা বলছে, তাহলে জোবায়েদ ভাইয়ের বোধহয় একটু মাল খাওয়ার অভ্যাস আছে। আমার সাথে একদিন চলবেন, যে পরিশ্রমটা করি, আপনারে মনে হবে কি বাবাখোর। আমারও তো আপনি চিন্তা করেন মালখোর, আপনার মনে হবে বাবাখোর। জোবায়েদ ভাই কি অনেক লজ্জার কথাবার্তা বলে, তাহলে জোবায়েদ ভাই বোধহয় এরকম। এভাবে গুনেন না, আগে নিজের দিকে তাকান। জোবায়েদ ভাইরে গুনতে গেলে আরো অনেক জীবনের সময় পার করে আসতে হবে, কারণ আপনার মতো সস্তা ব্যক্তি জোবায়েদ ভাই না, এটুকুন বোঝার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। নিজের কাছে আয়না দাঁড়ায় নিজের কাছে নিজের সবকিছু যদি জিজ্ঞাসা করতে চাই, করেন? নিজেকে নিজে করেন? জোবায়েদ ভাই এটা করে। আপনার দাড়ি টুপি, আপনার নীতির আলাপ, আপনার জ্ঞান, এ বালসাল জোবায়েদ ভাইয়ের কোনো কামেই লাগে না। কারণ আপনার মতো বহুত পীর জোবায়েদ ভাই দেখছে, আইনের লোক পীর বহুত দেখছে, প্রশাসনের বড় বড় মানে রাষ্ট্রের সেরা ব্যক্তিদেরও ন্যাংটায় দাঁড়ায় থাকতে দেখছে জোবায়েদ ভাই। এত সহজে জোবায়েদ ভাই তৈরি হয় নাই। জোবায়েদ ভাইয়ের চাকরি জীবন বলেন অথবা এই পর্যন্ত আসতে গেলে যত জায়গায় লাথি চড় বঞ্চনার শিকার হয়েছে, এর 10% আপনি হন নাই। তা আপনি শিখবেন কেমনে, দেখবেন কেমনে, আর জোবায়েদ ভাইয়ের মতো এত কথা বলবেন কেমনে? কত ফিটের বগুলের মধ্যে
মদের বোতল, আর এই পাশে সেমনি মানুষে দেখছে জুবায়েদ ভাই বাধ্য হয়েছে, চাকরি করছে, এমপ্লয়ি, বসের কর্মকলাপ দেখছে, বস ক্লায়েন্টের অফিসে পাঠাইছে, ভিআইপি ক্লায়েন্ট, ক্লায়েন্টের অফিসে যে ক্লায়েন্টের আচরণ দেখছে জুবায়েদ ভাই। 5টা বছর মিডিয়াতে থাকছে, মিডিয়াতে যখন তিন্নি মার্ডার হলো তার 2 দিন আগেও আমি যে অফিসে ছিলাম সেই অফিসে তিন্নি আসছিল হিল্লোলকে নিয়ে। বহুত কিছু জুবায়েদ ভাই নিজের চোখের সামনে দেখছে। আপনার মতো এই সামান্য ওই 2টো ইউটিউব দেখা এক্সপিরিয়েন্স জুবায়েদ ভাইয়ের না। ঠিক যেদিন বিয়ে করছি ওই দিনের থেকে মিডিয়াটা ছেড়ে দিছি, 1 দিনের নোটিশে না, 1 ঘন্টার নোটিশে। তো আপনাদের একটা কথা বলবো যে এই অপ্রয়োজনীয় গল্পগুলো বললাম শুধুমাত্র আপনাদের কিছু ইন্টেলেকচুয়ালিটি বাড়ানোর জন্য। ফার্স্ট আমরা যেটা বলেছি কমিউনিকেশনের সমস্যা, ব্যবসার সমস্যা, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। তো ভবিষ্যতে এরকম কোনো সমস্যা যেন কারো ভোগান্তি না হয়, অথবা অল্টারনেট কোনো রাস্তা কমিউনিকেশনের, প্রোডাকশনের এগুলো বের করতে পারেন, সেটা বলে দিলাম। নাম্বার 2 হচ্ছে আমাদের সমাজে যারা সন্তান অথবা নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছেন তাদের জন্য সামান্য 2টো কথা বলে দিছি, যে কিভাবে আমরা আমাদের শর্টকাটে বলে দিছি যে কিভাবে আমরা আমাদের জেনারেশনকে ধ্বংস করতেছি। আর এই খারাপটা ধ্বংস কীভাবে করছি এটা যদি জানেন তাহলে অবশ্যই আপনি নিজেই চিন্তা করে বের করতে পারবেন কিভাবে তাহলে বাচ্চাকে অথবা ভবিষ্যৎ প্রজন্মকে কিছুটা নিরাপদ রাখা যায়। আর এরপরে যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের কোম্পানি, আমরা প্রতি 3 মাস, 6 মাস, 8 মাস পরেই দেখা যায় যে ওই গেজেট আকারে না দিয়ে আমরা ভিডিও করে ডাইরেক্ট বলে দিই যে আমাদের কোম্পানি কতটা উন্নতি হচ্ছে, অথবা কতটা কষ্টে আছি, অথবা কত দেনাদায়ী হয়ে আছি, অথবা কয়জন স্যান্ডেল দিয়ে আমরা পিটাইতে চাইছে, সবই ইনশাল্লাহ বলে দিই আপনাদের। তো আশা করি এর থেকে একটা কোম্পানির কাছ থেকে এবং কোম্পানির মালিকের কাছ থেকে এর থেকে সততার আর কিছু আছে বলে আমার জানি না। কারণ আপনি ওই বসুন্ধরা গ্রুপের আনভি, তারপরে আপনার বেক্সিমকো সালমান এফ রহমান, তারপরে আপনার খাতুনগঞ্জের কোনো একজন ব্যবসায়ী, অথবা ওই এয়ারপোর্টে বাদাম বেচে একদম টপ থেকে 0 লেভেল পর্যন্ত কোনো ব্যক্তিকে জীবনে কোনো দিন শুনেন নাই যে সারা পৃথিবীর সামনে এসে কোম্পানির মালিক বলতেছে সে কতটুকুন সুখে আছে অথবা কত দুঃখে আছে, অথবা কোন কোন জায়গায় তার দাবায় চেক পড়ে গেছে, কোন কোন জায়গায় সে ক্ষতিগ্রস্ত এবং কি কি কারণে সে এখন দেনাগ্রস্ত, অথবা কি কি কারণে। হ্যাঁ, একটা জিনিস পাইছেন, শারমিন গ্রুপের এমডিকে সুন্দর করে কান্দে কেটে মিডিয়াতে দেখতে পারছেন যে আমি দেউলিয়া হয়ে গেছি, আমাকে সহযোগিতা করো, আমার সব লোন মাফ করে দাও। এরপর তার 10 গুণ লোন নিয়ে কোম্পানিতে আরও বিশাল কামাই করে ফেলছে। তারপরে রূপসা গ্রুপ, সাউথ বাংলা ব্যাংকের মালিক, ওনারা ওইভাবে এই সাংবাদিক ডেকে এনে কান্নাকাটি করে কী হয়েছে, এই রূপসা নদী আমার সব ভেসে নিয়ে গিয়েছে। আজকে হাজার হাজার কোটি টাকার না লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা। তো এরকম রং ঢং জুবায়েদ ভাই অথবা জুবায়েদ ভাই যতদিন বেঁচে আছে এই খানস গ্লোবালের মধ্যে এইসব পাবেন না। ডাইরেক্ট খাস বাংলায় কথাবার্তা পাবেন, ডাইরেক্ট জিনিসপত্র পাবেন। যদি ভালো লাগে, এরপরে যদি আস্থা হয়, খানস গ্লোবালে কাজ করতে আসবেন অথবা 2টো কাজ দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে ধন্যবাদ, কোনো সমস্যা নেই। আর এত কিছু আপনাদের শেখাই, এর অর্থ এই না যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, একদম বেহেশত থেকে মাল বানায় আপনারা আমরা দিব। আমরা এত কিছু বলি এবং এই কাজগুলো করতে গেলে কত কত জায়গায় কত বাধা আসবে, কত লিমিটেশন হবে, কত চুরি হবে, সবই বলে দিই। আর এরপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। সেটা যদি আপনাদের পোষায় আলহামদুলিল্লাহ, যদি না পোষায় আলহামদুলিল্লাহ। চিল্লাপাল্লারও দরকার নেই, তর্কতর্কিরও দরকার নেই, থাপড়াথাপড়িও দরকার নেই, বদনামেরও দরকার নেই। আমরাও আপনাকে করব না, আপনারাও আমাদের করার দরকার নেই। আমাদের সোজা কথা ভাই, আপনার সাথে আমার কাজ করে আপনার যে বাজেট অথবা যে ডিজাইন অথবা যে কোয়ান্টিটি, তাতে সরি ভাই আমার পোষাবে না, আমরা বিদায় নিয়ে চলে আসব। অথবা আমার যদি একটা স্যাম্পল বানানো অথবা একটা কাজের মান দেখে আপনি যদি বলেন যে জুবায়েদ ভাই আমি ভিডিও দেখে ভাবছিলাম আপনি বোধহয় বেহেশততে আমার জন্য এই 50 পিস মাল বানায় দিবেন, তো ভাই এটা তো বেহেশততে বানায় দেন নাই, তাহলে ভাই আমার পোষাচ্ছে না, আমি আসি। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, সরি আমি লজ্জিত যে আমি পেরে উঠি নাই, আপনি আসতে পারেন। তবে আমাদের জন্য দোয়া করেন যাতে ভবিষ্যতে আমাদের কোয়ালিটিতে প্রোগ্রেস আনতে পারি। দ্যাটস ইট। খানস গ্লোবাল এইভাবেই ব্যবসা করে,
এই ইউটিউবে যেমন ডাইরেক্ট ভিডিও সারা বিশ্বের মানুষকে একদম ঘরের কথা, ঘরে বাসায় কয় কেজি চাল আছে এটা যেমন বলে দেয় জুবায়েদ ভাই, তেমন কাস্টমারের সাথে জুবায়েদ ভাই রিলেশন, পেমেন্ট সব কিছু এরকম খুব কাট ক্লিয়ার। যেটা পারি না হাত জোর করে বলি যে ভাই পেরে উঠতেছি না, যেটা পারি সেটা আবার বলি বস কেমন হয়েছে দেখেন তো, ভাই কেমন হয়েছে দেখেন তো, একটু ভালো হলে একটা থ্যাংক ইউ বলেন না, ওটা অধিকার দিয়ে ভালোবাসা দিয়ে আদায় করে নিই। ঠিক আছে, তো আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে অনলাইন জগৎটা অনেক স্মুথ হয়ে যাবে। অনেক ব্যবসায়ী আছেন যে দেশের অবস্থা কখন ভালো হবে তখন মাল বানাবো। আরে ভাই দেশের অবস্থা যখন এমনিতে আপনি 15 দিন 1 মাস পিছায় আছেন, এরপরে আবার কখন 15 দিন পরে যে দেশের অবস্থা ভালো হবে, তাহলে 1 মাস কথার কথা 15 দিন গ্যাঞ্জামের কারণে পিছাইলেন, এরপর এটা আবার ঠিক হতে লাগবে 15 দিন 1 মাস, তা আপনার লাইফে তো 1 মাসই শেষ। আপনি ব্যবসায়ী হবেন কি বাতাসে? ব্যবসায়ী হতে তো পলিসি লাগে। আমার তো মনে হয় যে আপনি ব্যবসায়ী হবেন বাতাসে। ব্যবসায়ী তো এভাবে জন্ম নেয় না। ঝড় তুফান যাই হোক, আপনার বাজারে কি মাছ বেচা হচ্ছে না, সবজি বেচা হচ্ছে না, সেই কামাই করতেছে। আর আপনি চিন্তা করছেন পরিবেশ কখন ভালো হবে তখন ব্যবসায় নামবো, এর অর্থ আপনি জীবনে কোনো দিন ব্যবসায়ী হতে পারবেন না। আমার নাম দিয়ে কোরআনের মধ্যে অথবা বাইবেলের মধ্যে অথবা গীতার মধ্যে লিখে রাখেন, কারণ আপনি হচ্ছে শখে ব্যবসা করতে নামতেছেন। জেনে শুনে বুঝে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যবসা তো চ্যালেঞ্জ। যে বেটা এই কষ্ট করে, কথার কথা আমার এলাকা হচ্ছে খিলক্ষেত, আমি যেখানে আমার অফিস অথবা বসবাস করি, এখানের খিলক্ষেত বাজারের একজন সবজিওয়ালা ভোরবেলা কারণ বাজার চলে যায় অথবা রাত 3টার সময় চলে যায়, সেখান থেকে সবজি এনে মজুত করে রাখে, সকালবেলায় এই এত গ্যাঞ্জাম ফ্যাসাদ মামলা এর মধ্যে কিছুক্ষণ পরপর দোকান খুলে আবার বন্ধ করে তারপর সবজিগুলো বেচে লাভ করে, এবং তার লাভের মাত্রা ডাবল। সে তো অভাবে নাই, কিন্তু আপনার আমার মতো জ্ঞানী ব্যক্তির অভাবে আছি, কারণ আমরা হচ্ছে কি, আমরা অরিজিনালি ব্যবসায়ী না, আমরা হচ্ছে শখের ব্যবসায়ী, নেশার ব্যবসায়ী, মনে হয় টাইপের ব্যবসায়ী, যদি হয় টাইপের ব্যবসায়ী। অর্থাৎ আমাদের কাছে যদি একটা ডায়মন্ডও যদি তুলে দেওয়া হয়, ওই ডায়মন্ড বেচতে যে বলবে ভাইয়া এখন তো দেশের অবস্থা খারাপ, এটা তো কেউ কিনতে চাচ্ছে না। আর যে একটা ব্যবসায়ী ও ডায়মন্ড তো বেচবেই, আরও কবে যে 1 পিস দিলেন কেন, 2টা দিতেন, আপনারও কামাই বেশি হতো আমারও কামাই বেশি হতো। মাল খাওয়াই দিছি, কার কাছে খাওয়াইছি কেমনে খাওয়াইছি সেটা এত কিছু আপনার তো জানার দরকার নাই। আপনারে একটা ডায়মন্ড বেচে 2 লাখ টাকা বেচার কথা ছিল, আপনারে দেবো 50,000 টাকা আর আমি নেবো 10,000 টাকা। ভাই 2 লাখ টাকা বেচতে পারি না, 1,70,000 টাকা বেচেছি, আপনি 30,000 নেন, আর আমার মেলা কষ্ট হয়েছে, আমারে 15,000 টাকা দেন, আমি 10,000 টাকায় পারতাম না। এইটা হচ্ছে ব্যবসায়ী, এইটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ, সেলস পারফর্মার। আর আমাদের দেশে এখন দেখেন বাংলাদেশের যত কোম্পানির সেলসে এবং কাস্টমার সার্ভিস রিলেটেড সেলসে যারা কাজ করে, অর্ধেকের বেশি সকালবেলা অফিসে মিটিং করবেন, কি আপনার সেলের কি অবস্থা, স্যার ওই ইন্টারনেট নাই তো, দেশের অবস্থা খারাপ তো, এই জন্য স্যার কোনো অর্ডার নাই, কোনো কিছু নাই। মানে কি, পৃথিবীতে তো কেউ কোনোদিন কোনো প্রোডাক্ট কেনে না, প্রোডাক্ট তাকে বেচা হয় তার কাছে। প্রথমে নেশা ধরানো হয়, তারপরে প্রয়োজন দেখানো হয়, তারপরে সে নিজে এটা কেনার জন্য লাফায় পড়ে। এই গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে মানুষ কি ইয়াবা খায় নাই একজনও? মানুষের কি টাকার অভাব নাই? ও টাকা কামাই করে হালাল পথে হোক হারাম পথে হোক, এরপরে সে ইয়াবা খেয়ে শুয়ে আছে। কেন ইয়াবা খেলো সে তো চিন্তা করতে পারতো যে এই বিপদের মধ্যে টাকাগুলো যদি এইসব বাজে জিনিস খেয়ে নষ্ট করি, এমনি তো শরীর এবং জীবন শেষ, তার মধ্যে এই টাকাগুলো যদি ধ্বংস করি তা আমার পেটে তো ভাতই জুটবে না। সে সেন্স নাই, তার সেন্স আছে কি, আমাকে নেশা করতে হবে, বাকিতে হইলেও করতে হবে। আর একজনের পেটে লাথি মেরে অথবা আরেকজনের বাঁশ দিয়ে বাড়ি মেরে তার পকেটের টাকা ছিনতাই করে হলে আমাকে নেশা করতে হবে। এর অর্থ কি? এটার নাম হচ্ছে নেশা। তো আপনি যে সেলসের কাজ করেন, আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে নেশার দ্রব্যে পরিণত করাটাই অথবা নেশার মতো করে ফেলাটাই হচ্ছে আপনার কাজ। যেমন একজন শিল্পী গান গায়, দুষ্টু পাখি ডাকে রে কুক 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 কুক, এরকম কি একটা গান বেরিয়েছে না? সারা দুনিয়ার পোলাপানের থেকে শুরু করে সবাই এটা নিয়ে গিয়েছে, হয় টিকটক করতেছে, না গান গাচ্ছে, না কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে শুনতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে,
অর্থাৎ কি গানটার মধ্যে একটা নেশা দেওয়া হয়েছে, অ্যাডিকশন দেওয়া হয়েছে। অ্যাডিকশনটা কি? কুক 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 কুক, অর্থাৎ এটাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এবং যে গানগুলোতে এরকম দ্বিরুক্ত শব্দ থাকে, অর্থাৎ একই শব্দটাকে বারবার উচ্চারণ করা হয়, ওই গানটা আপনার হিট করার সম্ভাবনা থাকে। এবং এই শব্দগুলো সেম মানুষের ব্রেনে হিট করে এবং অ্যাডিকশান ছড়ায়। এই কারণে আপনি দেখবেন ইন্ডিয়ার মানুষ অ্যাডিকশান দেওয়ার এবং স্বপ্ন বেচার ঘুঘু, খুব শিয়ানা খেলোয়াড় সেলসের, যার কারণে কলকাতা বেস যে কোনো বাংলা নিউজে, যারা অন্তত হিন্দি না বুঝেন বাংলা বুঝেন, ইংরেজি না বুঝেন বাংলা বুঝেন, ওরা যারা নিউজ প্রেজেন্টার ওদের কথাগুলো শুনবেন, ঠিক যে পয়েন্টটা বোল্ড সেটাকে ডাবল করে বলতেছে যে মমতা ব্যানার্জি কিন্তু বলেছে বাঙালিরা যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া হবে। মমতা ব্যানার্জি কিন্তু বলেছে বাঙালি কেউ যদি শরণার্থী আশ্রয় চায় অবশ্যই মমতা ব্যানার্জির সরকার তাকে আশ্রয় দিবে। অর্থাৎ এই কথাটা দুইবার বলার কারণটা কি বলতে পারেন? এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, যেটা দুইবার উচ্চারিত হয়। আর দ্বিরুক্ত শব্দ যখন দুইবার উচ্চারিত হয় তখন সেটা মানুষের ব্রেনে জায়গা করে নেয়। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। তো আপনি আপনার প্রোডাক্টটা যখন বিক্রি করতে যাবেন, এই দ্বিরুক্ত শব্দের মতো তো আপনাকে সেলস নিয়ে কাজ করতে হবে। আপনি রাস্তায় ভ্যানের পাশে দুইজন, আপনার পাশে একজন হকার, আপনি একজন হকার, আপনার পাশের জন কথার কথা আমি দাঁড়ায় আছি, ভাইয়া ভালো কিছু মাল আনছি, যদি ভালো লাগে নিতে পারেন। আমার একটা মালও বেচা হবে না। আর আমার পাশে একজন দ্বিরুক্ত শব্দ ইউজ করছে, দেখলান বাচ্চালান 100 100 100, অর্থাৎ ওই 100 শব্দটাকে তিরুক্ত শব্দ, দ্বিরুক্ত না তিরুক্ত বানায় ফেলছে, মানে পাওয়ার 3 গুণ বাড়ায় দিচ্ছে। আর এ পাশে ডাবল উচ্চারণ করতেছে কি, দেখলান বাচ্চালান, দেখলান বাচ্চালান। তো এটা মানুষের ব্রেনে হিট করবে, যার কারণে এই টাইপের হকারদের সেল সবসময় বেশি হয়, হতে বাধ্য, এবং তারা স্পিড নিয়ে আসে সেলের উপরে। তো একটা হকার সে দ্বিরুক্ত শব্দ ইউজ করে ডাবল সেল করতেছে রাস্তার পরে দাঁড়ায়, যেখানে একটা এসি অফিস তো দূরের কথা, কিচ্ছু নাই। আর আপনি অনার্স মাস্টার্স, এরপরে নর্থ সাউথের থেকে MBA, দেশের বাইরে থেকে MBA, এরপর অফিসের ল্যাপটপটা স্লো, আর একটু হাই পারফরমেন্স ল্যাপটপ লাগবে, এরপর হাই স্যালারি লাগবে, এরপর কোম্পানি থেকে সেল করতে যাবেন, এই জন্য কোম্পানিতে একটা গাড়ির প্রয়োজন আছে, ট্রান্সপোর্ট সিস্টেমের সাপোর্টের দরকার আছে, অল টাইম এসি লাগবে, এরপর ডাইনিং স্পেস লাগবে কোম্পানির তরফ থেকে, দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকতে হবে, নামাজের জায়গা থাকতে হবে, সারা দুনিয়ার কাহিনি মাইনি করে এসে আবার টাকাটাও নেবেন। আবার মাস শেষে এসে স্যার ওই দেশের অবস্থা তো ভালো না, মানুষের অবস্থা তো ভালো না, সামর্থ্যটা কমে গেছে, দ্রব্যমূল্য বেশি, এর জন্য স্যার সেলটা পড়ে গেছে। আপনার মতো একটা মানুষে 50,000 টাকা অথবা 40,000 টাকা বেতন দিয়ে এই সিনিয়র ম্যানেজার এই বাল না রাইখে রাস্তার থেকে 3টা ওরকম হকারের ডাইকে আনলেও কিছু কোম্পানির 10,000 টাকা সেভ হয়, আর সেল বাড়ে 3 গুণ। আর এই কারণেই যারা রাজনীতি করে তারা কখনো তাদের ডাইন হাত বাম হাতে কোনো শিক্ষিত ব্যক্তি রাখে না। তারা ওই লাঠিয়াল বাহিনী অথবা এলাকায় হ্যাডাম যারা ওই হকারদের মতো, যে ভাইডি ওইটা সামলাইতে পারবি, আরে ভাই চিন্তা করেন না, একটু হাত খরচ দেবেন নাকি, আর নেই 2000 নেই, ওই দেখ দিয়ে ওই পোলাপানের কেমনি ঠিকঠাক করা যায়, আরে আপনি চিন্তা করেন না আমি দেখতেছি, ও যে লাফায় পড়ে। কিন্তু ওইখানে একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তিকে দেবেন, ওরা আন্দোলন করছে কেন, অথবা ওরা ওই ঝামেলা করছে, ওটা একটু হ্যান্ডেল করা যায় কীভাবে, স্যার ওরা তো অ্যাকচুয়ালি এটা বলতেছে, এটার এগেনস্টে তো এটা লিগাল একটা ইস্যু থাকে স্যার, ওইটাতে। তখন ওই রাজনৈতিক নেতা বলবে বেটা বোধাই কোথাকার বেড়ার সামনেতে বালের লেখাপড়া করে আসছে, তোর লেকচার শুনতে শুনতে কি হয়েছে, ওই পাশে আগুন ধরে যাবে, এটা সরা বালের শিক্ষিত আমার সরা, ওই অমুকরে ডাক দে, ও বাইডি এদিকে পারবি, ওই ওই জায়গাটা ঝামেলা আছে, ঝামেলা একটু দিয়ে দিই, ও ভাই আপনি চিন্তা করেন না, একটু হাত খরচ নিয়ে, না ভাই কিচ্ছু লাগবে না, আপনি কইছেন আমি দিয়ে দিচ্ছি। তাহলে এবার বুঝেন যে নেতাদের কাছে কেন শিক্ষিত জ্ঞানী গুণী এবং সার্টিফাইড আর ওই বালপাকনা ব্যক্তি বুদ্ধিজীবী এরা কেন কোনো দিন ভালো করতে পারে না এবং জায়গা পায় না, বিকজ তাদের সেলটা জিরো। তারা বুদ্ধি কাটা ঢুকতে পারে কিন্তু পারফরমেন্স দেখায় জিরো।
আর সাধারণ মানুষ পারফর্মার, কারণ তারা ফিজিক্যাল মার্কেটে সেলস করে। তাহলে এবার বুঝে দেখেন কোম্পানিগুলো তার কোম্পানি থেকে এই প্রফেশনাল ক্যাটাগরির সেলস বের করে দিয়ে কেন 8,000 টাকায় দক্ষ সেলস কর্মী নিয়োগ চলতেছে। এইভাবে পোস্টার দিয়ে বাসের মধ্যে মধ্যে আর ওই লোহার খাম্বায়, এটা কি বলে, কারেন্টের খাম্বা খুঁটিতে কেন সব জায়গায় এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেবে না? আর ওই জানলার পাশে বাসে উঠে জুবায়েদ ভাই বসে থাকলে বোরকা পরা মহিলারা এসে কেন একটা কাগজ ছুঁড়ে মেরে দিয়ে বলবে না এখানে যৌন চিকিৎসা করা হয় অমুক হারবাল কোম্পানি। অ্যান্ড এটা হারবাল না কারবাল সে আল্লাহ মাবুদ জানে। আর জুবায়েদ ভাইরে দেহে মনে হয়েছে তার দজভঙ্গ, এই জন্য সে জানলাতে এরকম একটা কাগজ ঢিল মারছে এভাবে, তা আবার বোরকা পরা, চোখ মুখ ডাকা। কিছু হোমিওপ্যাথিক হামদর্দ হারবাল কিসকাবাল আল্লাহ মাবুদ জানে। তো রাস্তায় রানিং বাসের পাশ দিয়ে এক বাসেতে লাভ দিয়ে আর এক বাসেতে আর এক বাসে লাভ দিয়ে মহিলারা পর্যন্ত এরকম সেলস করতেছে। ওই মহিলারা ওই হোমিওপ্যাথিক কোম্পানিরে, হার্বাল কোম্পানিরে রাতারাতি কোটিপতি বানায় দিচ্ছে। কিন্তু ওইখানে একটা শিক্ষিত পিএইচডি বলেন, বিশাল জ্ঞানী ব্যক্তি বলেন, এমবিএ বলেন, কোনোটায় কোনো কুল খাবে না। আর এইটাকে বলে ফিজিক্যাল মার্কেট, ডোর টু ডোর মার্কেটিং, ডোর টু ডোর সেলস, নট মার্কেটিং, সেলস। তাহলে আশা করি বাস্তব জীবন যে কত কঠিন এবং কত ক্রিটিক্যাল, এবং শিক্ষিত মানুষরা কেন ভাত পাবে না, আর শিক্ষিত মানুষের লাস্ট জীবনের উন্নতি করার একটাই রাস্তা তৈরি হবে যে কোথার থেকে কি 2 টাকার ঘুষ টুস খেয়ে কমিশন খেয়েটে একটু ভালো থাকা, একটা ফ্ল্যাট কেনা, আর কেসে একটা গাড়ি কেনা। এইটুকুনের মধ্যে তাদের স্বপ্ন কিভাবে আপনার সীমাবদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু আপনারা আমার এই ভিডিও থেকে ক্লিয়ারলি বুঝে নিলেন। তাহলে আশা করি অনেক দিন পরে আমি একটু ভিডিওতে বসলাম এবং আমরা চেষ্টা করতেছি আমাদের কোম্পানি যত ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, যত দেনাগ্রস্ত হয়েছে, চাইলেই তো সব কিছু ঠিক করা যায় না। তো ঠান্ডা মাথায় পরিশ্রম করে এটাকে কিভাবে আবার ওভারকাম করে নিয়ে আসতে পারি, এবং এই বাজে সিচুয়েশনের মধ্যে যাদের অর্ডারগুলো পিছায় গেল সেগুলো আমরা কিভাবে ওভারকাম করে নিতে পারি, তারপরে আমরা কিভাবে একটু দেনামুক্ত হতে পারি, এগুলো নিয়ে চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, আশা করব যদি ভালোবেসে থাকেন। কারণ খারাপ সময় সবারই যাচ্ছে, শুধু যে আমাদের তা না, পুরো রাষ্ট্র ধরে সবার যাচ্ছে। তো খারাপ সময়ে সবাই সবার পাশে সহানুভূতিশীল থাকাটাই বোধহয় ভালো। আর যারা আপনার ব্যবসা করবেন চিন্তা করছেন জীবনে, তারা কখনো কোনো কিছুতে থেমে থাকবেন না। যেমন এই 15 দিন 20 দিন যারা থেমে আছেন তারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন না। আপনাদের উচিত ছিল প্রোডাক্ট তৈরি করে এই ঝামেলার মধ্যে আমি এমনভাবে রেডি করে রাখবো যে অনলাইনের জগৎটা ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদম লেটেস্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখো এবং মানুষ যেন ঝাঁপায় পড়ে। তখন আমার কোনো কম্পিটিটর থাকবে না, কারণ সবাই তো বসে থাকবে কবে ঝামেলা শেষ হবে, তারপরে নতুন প্রোডাক্ট বানাবো, তারপরে বিক্রি করব। তা মানুষ নতুন প্রোডাক্ট আনার আগে, আমারটা সবার আগে যখন নতুন প্রোডাক্ট আকারে ঢুকবে, তখন 100 জন বুস্ট করলো, আমি বুস্ট ছাড়াই গেছে একদম মানুষের কেন্দ্রবিন্দুতে, আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসবে এবং আমার কম্পিটিটর কম থাকবে, তার অল্প সময় আমার নাম ছড়ায় যাবে। এই সিম্পল সেন্সগুলো আপনাদের ব্রেনে যদি কাজ না করে আপনি ব্যবসায়ী হবেন কেমনে? তাহলে ব্রেন খাটাতে হবে ব্যবসা চালাতে গেলে। এত ব্রেন খাটাও 3 বেলা ভাত পাচ্ছি না, আর আপনারা যদি এত সস্তা ব্রেন যদি নিয়ে চলেন তাহলে আপনারা কীভাবে ব্যবসায়ী হবেন? তাহলে আশা করব সবার সুমতি হোক এবং সবাই ব্যবসায়িকভাবে দক্ষ হয়ে ওঠেন, সবাই সবার সাথে এই রাষ্ট্রের এবং জাতির এরকম বাজে একটা সময় সবাই সবার প্রতি সহযোগিতাশীল, সহমর্মী হন। কেউ কারো ক্ষমতার অপব্যবহার করবেন না, আবার কেউ কারো প্রতি জুলুম করবেন না। এইটুকুন ভাই হিসেবে পুরো জাতিকে আমি সবিনয় অনুরোধ করতে চাই, এবং সবাই নিজের ভুলগুলো দেখে শিখবেন যে দুনিয়া 2 দিনের, এবং হারাম কামাই করে যা রেখে যাবেন সেগুলো রাস্তার শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য হারাম কামাই না করে কিভাবে একটু ভালো থাকা যায় সেটা চেষ্টা করেন সবাই। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।